নার্ডওয়ালেট, হেলথলাইন, ডগফুড অ্যাডভাইজার, আরপিসি পার্ট পিকারের মধ্যে কি মিল আছে জানেন? এরা সবাই অত্যন্ত লাভজনক অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট, যারা পণ্য বিক্রি না করেই বা ক্লায়েন্টের সাথে ডিল না করেই টাকা আয় করে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, আপনিও এটা করতে পারেন। বেশিরভাগ মানুষ কখনো শুরুই করে না, কারণ তারা ভাবে এটা হয়তো খুব জটিল বা অনেক দেরি হয়ে গেছে। এদিকে অন্যরা চুপচাপ সহজ কিছু ওয়েবসাইট বানিয়ে প্রতি মাসেই আয় করছে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একদম শুরু থেকে নিজের অ্যাফিলিয়েট ওয়েবসাইট বানাতে হয়। এমনকি আপনি যদি আগে কখনো এটা না করে থাকেন, তবুও আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে কাজ করে এবং কিভাবে টাকা আয় করা যায়। শিখবেন লাভজনক নিশ নির্বাচক, ওয়ার্ডপ্রেস দিয়ে সহজ কিন্তু কার্যকারী ওয়েবসাইট তৈরি এবং গুগল সার্চ অপটিমাইজেশন। আমরা আরও দেখাবো কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কন্টেন্ট তৈরি করবেন এবং ওয়েবসাইটে ট্রাফিক ও আয় কার্যকরভাবে বাড়াবেন। শেষে আপনার কাছে টাকা আয় করার জন্য প্রস্তুত একটি সম্পূর্ণ কার্যকারী ওয়েবসাইট থাকবে। সুযোগ মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আমি আপনাকে দেখাবো কেন এখন আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি সুযোগ রয়েছে। কিন্তু প্রথমে চলুন দেখি অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো কিভাবে টাকা আয় করে এবং কেন কিছু ওয়েবসাইট প্রতি মাসে 7 অঙ্ক বা তারও বেশি আয় করে। কারণ একবার আপনি এই মডেলটা বুঝে গেলে তখন আপনি ঠিক সেই একই কৌশল ব্যবহার করতে পারবেন যেগুলো শীর্ষ অ্যাফিলিয়েট সাইটগুলোকে এত সফল করে তোলে। তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অনলাইনে অর্থ উপার্জনের একটি উপায়, যেখানে আপনি বিভিন্ন পণ্য বা সেবা সুপারিশ করেন। এখানে আপনাকে কোনো পণ্যের মজুদ বা গ্রাহক সাপোর্ট সামলাতে হয় না, শুধু একটি বিশেষ লিঙ্ক শেয়ার করলেই হয়। কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে কিছু কিনে, তাহলে আপনি কমিশন পান। নর্ডওয়ালেট এবং পি পার্ট পিকারের মতো সাইটগুলো এই কাজটা বড় পরিসরে করে, মানুষকে বিভিন্ন অপশন তুলনা করতে এবং সঠিক পণ্য বেছে নিতে সাহায্য করে। চলুন কিছু সফল অ্যাফিলিয়েট ওয়েবসাইট দেখি এবং আপনি কিভাবে সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের নিশ বাছাই করতে পারেন তা জানি। নার্ডওয়ালেট একটা পার্সোনাল ফাইন্যান্স সাইট, যা 2024 সালে $687 মিলিয়ন বেশি আয় করেছে। মূলত অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমেই এই আয় হয়েছে। ব্যবহারকারীরা যখন তাদের গাইড ব্যবহার করে ক্রেডিট কার্ড বা লোনের জন্য সাইন আপ করেন, নার্ডওয়ালেট তখন কমিশন পায়। এর শক্তি হলো এটি শুরুতেই ব্যবহারকারীদের জন্য মূল্যবান তথ্য দেয়। ক্যালকুলেটর ও কুইজের মতো টুল, যা ব্যবহারকারীদের স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আর এগুলো গভীর গবেষণার উপর ভিত্তি করে তৈরি। এটি স্বচ্ছতা এবং এসইও নির্ভর ক্রেতাকেন্দ্রিক কন্টেন্টের সমন্বয়ে উচ্চ ভরসাযোগ্য ও উচ্চ আয়ের নিশে সফল হয়েছে। হেলথলাইন ইন্টারনেটের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সাইটগুলোর একটি, যা সাপ্লিমেন্ট, ওয়েলনেস গিয়ার এবং ফিটনেস পণ্যের সঙ্গে লিঙ্ক করে। তাদের প্রতিটি আর্টিকেল একজন চিকিৎসা পেশাজীবী দ্বারা পর্যালোচিত হয়, যা এমন একটা ক্ষেত্রে তাদের র্যাঙ্ক করতে সাহায্য করে যেখানে বিশ্বাসী সবকিছু। কিন্তু আসলেই যেটা তাদের আলাদা করে তোলে সেটা হলো গঠন। তাদের কন্টেন্ট স্পষ্ট একটা ফরম্যাট অনুসরণ করে। প্রথমে শিক্ষাদান, পরে সুপারিশ। এতে বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, এসইও উন্নত হয়, আর অ্যাফিলিয়েট লিঙ্কগুলো থাকে সূক্ষ্ম ও সহায়ক, বিক্রয় কেন্দ্রিক নয়। ডগ ফুড অ্যাডভাইজার দেখিয়ে দেয় কতটা কার্যকর হতে পারে একটি সংকীর্ণ নিশ। তারা একটাই বিষয় ফোকাস করে, ডগ ফুড, এবং সেটা স্বচ্ছতা ও গভীরতার সঙ্গে রিভিউ করে। তারা বেস্ট ফুড ফর সিমিলার ডগস এর মতো উচ্চ উদ্দেশ্য সম্পন্ন কিওয়ার্ডে র্যাঙ্ক করে এবং একটা ডগ ফুড রিকল ইমেল লিস্ট ব্যবহার করে বিশ্বাস গড়ে তোলে ও তাদের অডিয়েন্সকে সার্চ ট্রাফিকের বাইরেও বাড়ায়। আরপিসি পার্ট পিকার হলো প্রথম অ্যাফিলিয়েট সাইট। এটি ব্যবহারকারীদের কাস্টম পিসি তৈরি করতে সাহায্য করে। পার্ট কম্প্যাটিবিলিটি চেক করুন, দামের ট্র্যাক রাখুন, আর যে কোনো বাজেটের জন্য কিউরেটেড বিল্ড ব্রাউজ করুন। এখানে বিশ্বাস আসে, কারণ তারা ক্লিক চাওয়ার আগেই বাস্তব সমস্যার সমাধান দেয়। যখন ব্যবহারকারীরা কেনার জন্য প্রস্তুত, তখন তাদের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে পার্টনার সাইটে পাঠানো হয়। এটা একদম নিখুঁত উদাহরণ কিভাবে ভ্যালু, ইউটিলিটি আর কমিউনিটি ফিচার কনভার্সনে নিয়ে যায়। তাহলে এই সফল সাইটগুলোর মধ্যে মিলটা কি? তারা স্পষ্ট একটি নিশে ফোকাস করে, যেখানে ক্রেতার ইচ্ছা প্রবল, আসল ভ্যালু দেয়, আর ক্লিক চাওয়ার আগেই বিশ্বাস গড়ে তোলে। তাদের কন্টেন্ট ভালোভাবে গঠিত, এসইও ফ্রেন্ডলি আর ধারাবাহিকভাবে সহায়ক, ফলে সময়ের সাথে ভালো র্যাঙ্ক করে এবং কনভার্সন বাড়ায়। আর যেগুলো সফল হয় না, তারা কোথায় ভুল করে? তারা খুব বেশি বিস্তৃত হয়, সাধারণ বা কম পরিশ্রমের কন্টেন্ট প্রকাশ করে, এসইওর মৌলিক বিষয়গুলো এড়িয়ে যায়, আর স্পষ্ট কোনো সমস্যা না মিটিয়ে বা বিশ্বাস অর্জন না করেই দ্রুত বিক্রি করতে চায়।
মূল কথা হলো এখানে একটা পুনরাবৃত্তিযোগ্য ফর্মুলা আছে, আর তুমি চাইলে নিজের ওয়েবসাইটেও এটা অনুসরণ করতে পারো। তাহলে এখন তুমি জানো অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো কিভাবে টাকা আয় করে এবং কেন কিছু সাইট মাসে $1,000,000 আয় করে আর অন্যগুলো ট্রাফিক পেতেই হিমশিম খায়। তোমার অ্যাফিলিয়েট ওয়েবসাইট থেকে সত্যিই টাকা আয় করতে চাইলে সঠিক নিচ থেকে শুরু করা দরকার, কিন্তু বেশিরভাগ নতুনরা এখানেই ভুল করে। তাহলে নিশ কিভাবে বেছে নেবে? আমি তোমাকে দেখাবো কিভাবে বাস্তব মাইক্রোনিশের উদাহরণ দিয়ে লাভজনক সুযোগ খুঁজে বের করতে হয়। তুমি শিখবে কিভাবে কম প্রতিযোগিতা বেশি চাহিদার পণ্য খুঁজে বের করতে হয়, আর শেষে তোমার নিজের নিশও ঠিক হয়ে যাবে। কিন্তু প্রথমে আসলে কি একটা নিশকে লাভজনক করে তোলে? একটা লাভজনক নিশ সাধারণত 3টা বিষয় পূরণ করে। প্রথমত, ক্রেতার ইচ্ছা। তোমাকে এমন মানুষের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে যারা ইতিমধ্যেই কিছু কিনতে চায়, যেমন ইউটিউব বিগিনারদের জন্য সেরা ক্যামেরা বা ছোট ঘরের জন্য নীরব পোর্টেবল ফ্যান। এ ধরনের সার্চগুলো বাণিজ্যিক উদ্দেশ্য দেখায়। এগুলো ইঙ্গিত দেয় কেউ একজন পণ্য তুলনা করছে এবং কেনার জন্য প্রস্তুত। দ্বিতীয়ত, আয়ের সম্ভাবনা। কিছু পণ্য অন্যগুলোর তুলনায় অনেক বেশি কমিশন দেয়। সফটওয়্যারের মতো ডিজিটাল টুলস প্রায় 20 থেকে 50% পর্যন্ত কমিশন দেয়, কখনো কখনো সেটা বারবারও পেতে পারো। অন্যদিকে ফিজিক্যাল পণ্য সাধারণত একবারের জন্য মাত্র 3 থেকে 15% কমিশন দেয়। এর মানে এই নয় যে ফিজিক্যাল পণ্য খারাপ, তবে এটা মাথায় রাখা দরকার। তৃতীয়ত, যথেষ্ট সার্চ ভলিউম। তোমার নার্ড ওয়ালেটের মতো লাখ লাখ ভিজিটর লাগবে না, কিন্তু তোমার বিষয়বস্তুতে নিয়মিত আগ্রহ থাকা উচিত। ভিডিওটা দেখে থাকো, কারণ পরে আমি দেখাবো কিভাবে দ্রুত বেশি সার্চ ভলিউম আর কম প্রতিযোগিতার টপিক খুঁজে পাবে। চলো 3 ধরনের অ্যাফিলিয়েট নিশের বাস্তব উদাহরণ দেখি, যাতে তুমি বুঝতে পারো কি কি সম্ভব। প্রথমেই ডিজিটাল পণ্য। ধরা যাক তোমার নিশ কিছু এই রকম। শুরু করার জন্য ভিডিও এডিটিং। তুমি এডিটিং সফটওয়্যার, থাম্বনেইল টুলস, এমনকি অনলাইন কোর্সও রেকমেন্ড করতে পারো। এর অনেকগুলোই বেশ ভালো পেমেন্ট দেয়, বিশেষ করে যদি তারা মাসিক কমিশন অফার করে। এক রেডারে আসলে বিগিনারদের জন্য সেরা এডিটিং টুলস তুলনা করে দারুণ একটা গাইড আছে। এরপর ফিজিক্যাল পণ্য। ধরা যাক নিচটা হলো একা হাইকিং করা ক্যাম্পিং গিয়ার। তুমি এখানে রিভিউ করবে ভাঁজ করা বেঞ্চ, ছোট চুলা আর কম্প্যাক্ট স্লিপিং প্যাডের মতো জিনিস। প্রতি বিক্রিতে কমিশন কম হতে পারে, কিন্তু এখানে সার্চ ট্রাফিক প্রচুর আর মানুষ কেনার জন্য প্রস্তুত থাকে। দ্য হাংরি হাইকার হলো এমন একটা সাইটের উদাহরণ যারা এটা খুব ভালোভাবে করে। সবশেষে সার্ভিস ভিত্তিক নিশ। এখানে একটা উদাহরণ দিচ্ছি। উদ্বেগের জন্য ভার্চুয়াল থেরাপি অ্যাপ। বেটার হেল্প বা টকস্পেসের মতো প্ল্যাটফর্মগুলোতে সাইন আপ প্রতি $100-এরও বেশি পেমেন্ট দেয়। আর সাইক সেন্ট্রালের মতো সাইটগুলো গভীর রিভিউ করে, যেগুলো গুগলে দারুণ র্যাঙ্ক করে, কারণ এগুলো সহায়ক আর বিশ্বাসযোগ্য। তাহলে তুমি আসলে কি জানবে যে মানুষ তোমার নিশ নিয়ে সার্চ করছে কিনা? সোজা থেকে শুরু করা, তোমার আইডিয়াটা গুগলে লিখে দেখো, অটো কমপ্লিটে কি কি আসে সেটা দেখো। যদি দেখো বেস্ট, রিভিউ বা প্রোডাক্ট ভার্সেস প্রোডাক্ট টাইপের ফ্রেজ আসে, তাহলে সেটা দারুণ একটা ইঙ্গিত। এর মানে মানুষ বিকল্পগুলো তুলনা করছে এবং সম্ভবত কিছু কিনতে চাইছে। তুমি চাইলে গুগল ট্রেন্ডসও চেক করতে পারো, যাতে বোঝা যায় তোমার টপিকের প্রতি আগ্রহ স্থির, বাড়ছে নাকি কমে যাচ্ছে। আর যদি তুমি আরও বিস্তারিত তথ্য চাও, তাহলে সেমডাশের মতো টুল তোমাকে দেখিয়ে দেবে প্রতি মাসে ঠিক কতজন মানুষ ওই টপিকে সার্চ করছে, কতটা প্রতিযোগিতা আছে, আর সার্চগুলো আসলে কিনতে ইচ্ছুক মানুষের কাছ থেকে আসছে কিনা। শুধু খেয়াল রাখো মানুষ আসলেই সার্চ করছে এবং কোনো সমস্যা সমাধানের চেষ্টা করছে কিনা, এমন লক্ষণ দেখো। শুরু করার জন্য এটুকুই যথেষ্ট। ঠিক আছে, 1 মিনিট সময় নিয়ে কয়েকটা টপিক লিখে ফেলো যেগুলোতে তুমি সত্যিই আগ্রহী। পারফেক্ট হওয়া নিয়ে টেনশন নিও না। শুধু ভাবো তুমি কি পছন্দ করো, কি ব্যবহার করো, বা কোন টপিকগুলো সম্পর্কে আগে থেকে কিছু জানো। এবার মজার অংশটা আসছে। এই আইডিয়াগুলোর কোনটা আসলে টাকা আয় করতে পারে সেটা আন্দাজ করার বদলে আমি একটা ফ্রি টুল বানিয়েছি, নিশ ফাইন্ডার ওয়ার্কবুক, যেটা তোমার জন্য কঠিন কাজগুলো সহজ করে দেয়। এটা প্রতিটা আইডিয়া যাচাই করে গুগল সার্চ ট্রেন্ড, কিওয়ার্ড ইনটেন্ট আর সম্ভাব্য আয়ের মতো বাস্তব তথ্য দিয়ে। তুমি শুধু ফর্মটা পূরণ করো, আর এটা তোমার জন্য একটা পার্সোনালাইজ স্কোর কার্ড তৈরি করে দেয়, যেখানে তোমার টপিকগুলো র্যাঙ্ক করা থাকে এবং কোন নিশগুলো সবচেয়ে বেশি সম্ভাবনাময় তা দেখায়। এটা একদম নতুনদের জন্য সহজ, মাত্র কয়েক মিনিট সময় লাগে আর তোমাকে আন্দাজের ঝামেলা থেকে বাঁচায়। ওই ওয়ার্কবুকের লিঙ্কটা ডেসক্রিপশনে আছে। আর যদি ব্যবহার করতে সাহায্য চাও, আমি একটা ফুল ওয়াকথ্রু ভিডিও বানিয়েছি, যেটা ধাপে ধাপে গাইড করবে।
তাহলে যখনই তুমি একটা লাভজনক নিশ আইডিয়া চূড়ান্ত করে ফেলো, যেটার জন্য সত্যিকারের মানুষ সার্চ করছে আর যার ভালো আয়ের সম্ভাবনা আছে, তখনই সময় এসেছে তোমার আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার। এখন চলো ধাপে ধাপে দেখে নিই কিভাবে তোমার আসল অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করবে। তুমি হোস্টিং নেবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে, একটা থিম বেছে নেবে, আর মাত্র কয়েক মিনিটেই তোমার সাইট লাইভ হয়ে যাবে। আর সাথে থাকো, কারণ আমি তোমাকে দেখাবো কিভাবে খুব সহজ একটা ট্রিক দিয়ে বেশিরভাগ ডিজাইনের কাজ এড়িয়ে যেতে পারো, কাউকে হায়ার না করেই। আমরা হোস্টিংয়ার আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করছি কারণ এটা কোডিং না জেনেও আসল ওয়েবসাইট বানানোর সবচেয়ে সহজ আর সাশ্রয়ী উপায়গুলোর একটা। হোস্টিংয়ে তুমি সবকিছু এক জায়গায় পেয়ে যাবে। তোমার ওয়েবসাইটের ডোমেন, দ্রুত লোডিং আর নির্ভরযোগ্য সাপোর্ট সবই এমন দামে যা নতুনদের জন্য দারুণ। ওয়ার্ডপ্রেস তোমাকে তোমার সাইটের পুরো নিয়ন্ত্রণ দেয় এবং মাত্র কয়েকটা ক্লিকেই ব্লগ পোস্ট লেখা, লিঙ্ক যোগ করা আর সাইটের লুক কাস্টমাইজ করা একদম সহজ করে তোলে। তাহলে যদি তুমি এমন কিছু চাও যা সহজ, নমনীয় আর বাড়ার জন্য তৈরি, তাহলে এই কম্বোটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট শুরু করার সেরা উপায়গুলোর একটা। নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক দিয়ে হোস্টিংয়ারে যাও। আমাদের লিঙ্ক ব্যবহার করলে তুমি সাধারণ দামের ওপর আরও 10% ছাড় পাবে। ওখানে গেলে ক্লেম ডিলে ক্লিক করো, তারপর একটা প্ল্যান বেছে নাও। আমি বিজনেস প্ল্যানটা সাজেস্ট করব, কারণ এতে তুমি প্রতিদিন ওয়েবসাইট ব্যাকআপ, প্রিমিয়াম প্ল্যানের চেয়ে বেশি ভিজিটার ক্যাপ আর একটা সিডিএন পাবে। চুজ প্ল্যানে ক্লিক করো। পরের পেজে তোমাকে একটা সময়কাল বেছে নিতে বলবে। আমি অন্তত 12 মাস বেছে নেওয়ার পরামর্শ দেব, কারণ এতে তুমি ফ্রি ডোমেন পাবে। আরও বেশি সময়ের জন্য নিলে আরও বড় ডিসকাউন্ট পাবে। তোমার পছন্দের সময়কাল বেছে নাও, তারপর কন্টিনিউতে ক্লিক করো। এরপর নির্দেশনা অনুযায়ী তোমার পেমেন্ট তথ্য দাও। তুমি পেমেন্ট করার পর হোস্টিংয়ের সাইন আপ ওয়ার্কফ্লোতে চলে যাবে। হ্যালো, এই ওয়েবসাইটটা কার জন্য? প্রাসঙ্গিক অপশনটা বেছে নাও, তারপর নেক্সটে ক্লিক করো। তুমি কি নতুন ওয়েবসাইট তৈরি করতে চাও নাকি মাইগ্রেট করতে চাও? ক্রিয়েট আ ওয়েবসাইটে ক্লিক করো, তারপর নেক্সটে ক্লিক করো। তুমি কিভাবে তোমার ওয়েবসাইট তৈরি করতে চাও? ওয়ার্ডপ্রেসে ক্লিক করো, তারপর নেক্সটে ক্লিক করো। এরপর তোমাকে ওয়ার্ডপ্রেসের জন্য লগ ইন ডিটেলস তৈরি করতে হবে। খেয়াল করো, এটা তোমার হোস্টিংয়ারের ইউজার নেম ও লগ ইন থেকে আলাদা। তাই এখানে তোমার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টের জন্য ইমেল ও পাসওয়ার্ড সেট করো। তুমি কিভাবে ওয়েবসাইট তৈরি করতে চাও, এখানে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করো। তারপর তোমার ডোমেন নাম নিয়ে নাও। আমি .com ব্যবহার করার পরামর্শ দিচ্ছি, কারণ এই ডোমেনগুলো মনে রাখা সহজ। তাই তোমার পছন্দের ডোমেন নাম টাইপ করো, দেখো সেটা পাওয়া যায় কিনা। দেখো আমার নাম এখানে পাওয়া যাচ্ছে, তাই আমি এটাতে ক্লিক করব এবং প্রথম বছরের জন্য এই ফ্রি ডোমেন পেয়ে যাব। তুমি যখন তোমার ডোমেন সিলেক্ট করো, তখন নেক্সটে ক্লিক করো। প্রম্পটগুলো অনুসরণ করে তোমার ডোমেন রেজিস্টার করো। প্রশ্নে এসছে তোমার টার্গেট অডিয়েন্স কোথায় অবস্থিত। যদি তুমি বিজনেস প্ল্যান সিলেক্ট করো, তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সিডিএন তোমার ওয়েবসাইটকে সারা বিশ্বের সার্ভারে বিতরণ করবে। কিন্তু প্রিমিয়াম প্ল্যানের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই তোমার অডিয়েন্স যেখানে থাকে তার সবচেয়ে কাছের ডেটা সেন্টার বেছে নাও, তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করো। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার পর তুমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবে। আগে এগিয়ে যাওয়ার বা অন্য কিছু করার আগে তোমার ইমেল খুলে নাও। তোমার ইনবক্সে হোস্টিংয়ার থেকে 2টি ইমেল থাকার কথা। একটা ইমেল তোমার ইমেল ঠিকানা ভেরিফাই করার জন্য, আরেকটা তোমার ডোমেনের জন্য ইমেল ঠিকানা ভেরিফাই করার জন্য। দুটো ইমেলই খুলে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করো এবং প্রম্পটগুলো অনুসরণ করে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করো। শেষ হলে বাড়তি ট্যাবগুলো বন্ধ করে আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে আসো। তাই বিশ্বাস করো বা না করো, তোমার ওয়েবসাইট ইতিমধ্যে অ্যাক্টিভ। একটা নতুন ট্যাব খুলে তোমার ডোমেইনে যাও। স্বীকার করি, দেখার মতো তেমন কিছু এখনো নেই, কিন্তু এটা সত্যিই আছে। এই দেখো, ওয়েবসাইটটা এখন লাইভ এবং ইন্টারনেটে আছে। এখন আমরা এগিয়ে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখা ভালো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ঢোকার 2টা উপায় আছে। একটা উপায় হলো তোমার ডোমেনে যাওয়া এবং .com এর শেষে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের জন্য উপঅ্যাডমিন যোগ করো, আর তোমাকে এমন একটা পেজে নিয়ে যাবে যেখানে তুমি তোমার তৈরি করা ওয়ার্ডপ্রেস ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। আগে হোস্টিং আর অনবোর্ডিং প্রসেসের সময় এই তথ্যগুলো তৈরি করেছিলে। বিকল্পভাবে তুমি হোস্টিংয়ার.com-এ গিয়ে ড্যাশবোর্ডে লগ ইন করতে পারো, আর এখান থেকে ওয়েবসাইটে গিয়ে তোমার ওয়েবসাইটের পাশে থাকা ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করতে পারো। আপনার সাইটকে একটি পেশাদার লুক দিতে আমরা একটি ফ্রি প্লাগইন ইনস্টল করব। এটি আপনাকে অনেকগুলো টেমপ্লেট থেকে বেছে নেওয়ার সুযোগ দেবে,
যা আপনার সময় বাঁচাবে এবং সাইটকে মজবুত ভিত্তি দেবে। বাম পাশের মেনু থেকে প্লুজেন্সে যান। ওয়ার্ডপ্রেস প্লাগিনগুলো তোমার ওয়েবসাইটের জন্য অ্যাপের মতো। এগুলো নতুন ফিচার বা টুল যোগ করে কোনো কোডিং ছাড়াই। উদাহরণস্বরূপ, কিছু প্লাগিন তোমার সাইটকে দ্রুত লোড হতে সাহায্য করে, কিছু এসইওতে সাহায্য করে, আবার কিছু প্লাগিন অ্যাফিলিয়েট লিঙ্ক ম্যানেজ করাও সহজ করে তোলে। তুমি চাইলে এগুলো যোগ বা বাদ দিতে পারো যাতে তোমার সাইট যেমন চাইছো তেমনভাবে কাজ করে। আমরা শুরু করব এমন একটি প্লাগিন যোগ করে যেটা আমাদের পেশাদার ব্লক টেমপ্লেট ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন দ্রুত শুরু করতে সাহায্য করবে। পৃষ্ঠার উপরে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করো। এখানে স্টার্টার টেমপ্লেটস লিখে সার্চ করো। আর আমরা এইটা চাই স্টার্টার টেমপ্লেটস, এলিমেন্টার এবং ওয়ার্ডপ্রেস টেমপ্লেটস। ইনস্টল নাওতে ক্লিক করো। এটা একটু সময় নেবে। তারপর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করো। প্লাগইনস পেজে ফিরে গিয়ে স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেডে ক্লিক করো। এখন তোমার পছন্দের টেমপ্লেট স্টাইল খুঁজে নাও। খেয়াল রাখো, এর কিছু টেমপ্লেট ফ্রি আর কিছু কিনতে হবে যেগুলোতে প্রিমিয়াম ট্যাগ আছে। আমাদের ডেমোর জন্য আমরা ব্লগ ক্যাটাগরিতে যাব, তারপর ট্রাভেল ব্লগে ক্লিক করব। আর আমরা এইটা বেছে নেব যেটার নাম ট্রাভেল ব্লগ। এরপর বাম পাশে তোমাকে কিছু ডিজাইন পছন্দ করতে বলা হবে। শুরু হবে তোমার সাইটের লোগো দিয়ে। তোমার যদি এখনো লোগো না থাকে তাহলে logo.com-এ দেখে নিতে পারো। এটা ফ্রি, ব্যবহার করা সহজ, আর তোমার ব্র্যান্ড স্টাইল অনুযায়ী ডজনখানেক ঝকঝকে ডিজাইন দেয়। কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তোমার পছন্দের অপশন বেছে নাও, আর ব্র্যান্ড কিট থেকে যা যা দরকার সব ডাউনলোড করে নাও। আমি নিচের ভিডিও ডেসক্রিপশনে logo.com-এর লিঙ্ক দিয়ে রেখেছি। এই ওয়েবসাইটের জন্য আমি logo.com ব্যবহার করে আমার লোগো তৈরি করেছি, তাই এখন সেটা আপলোড করব। এগিয়ে যাও এবং এখানে আপলোড ফাইলে ক্লিক করো। তারপর তোমার লোগো আপলোড করো। আমি পরামর্শ দেব পিএনজি ফরম্যাটে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ড সহ লোগো ব্যবহার করতে, যেমনটা এইটা। এরপর কিছু অল্ট টেক্সট যোগ করো। অল্ট টেক্সট হলো যখন কোনো ডিভাইসে ছবি লোড হয় না তখন যা দেখায়। এটা তাদের জন্যও কাজে লাগে যাদের অতিরিক্ত অ্যাক্সেসিবিলিটি দরকার হয় সাইটে ন্যাভিগেট করার সময়। আমি সাজেস্ট করব শুধু সাইটের নামটাই এখানে লিখে দাও। আমি ছবি টাইটেলের ক্ষেত্রেও একই কাজ করব। সিলেক্টে ক্লিক করো আর লোগোটা সিলেক্ট হয়ে গেছে। এরপর একটা ফন্ট পেয়ারিং বেছে নাও। ডেমোর জন্য আমি এই প্রথমটা ব্যবহার করব, তবে তুমি চাইলে অন্য ফন্ট অপশনগুলো ঘুরে দেখতে পারো। এরপর একটা কালার প্যালেট বেছে নাও। তুমি এগুলো ঘুরে দেখতে পারো, কোনোটা তোমার স্টাইলে মানায় দেখো। আর আমি এখানে স্টাইল নয় বেছে নিচ্ছি। তোমার প্রাথমিক ডিজাইন পছন্দগুলো শেষ হলে কন্টিনিউতে ক্লিক করো। এই সাইট ফিচারগুলোর জন্য এখানে ডিফল্ট অপশনগুলোই ব্যবহার করো: পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম, আর ওয়েবসাইট ইমেল OSMTP। এই মুহূর্তে আমাদের অন্য কোনো ফিচার দরকার নেই। কন্টিনিউতে ক্লিক করো। এটার জন্য ঠিক আছে, শুধু আরেকটা শেষ ধাপ আছে। টেল আস আ লিটল বিট অ্যাবাউট ইয়োরসেলফ সেকশনে তোমার তথ্যগুলো দিয়ে দাও। অ্যাডভান্সড অপশনসে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট এক্সট্রা থিম অপশনটি অনই রাখো। আর শেয়ার করা সংবেদনশীল নয় এমন ডেটার জন্য এটা একেবারে ব্যক্তিগত পছন্দ। তুমি চাইলে অন রাখতে পারো, চাইলে অফ করতে পারো। এটি ডেভেলপারদের ভালো টেমপ্লেট ও প্রোডাক্ট তৈরিতে সাহায্য করে, কারণ সংবেদনশীল ডেটা শেয়ার হয় না। আমি ডেভেলপারদের সহায়তা করতে এটি অন রাখছি। পছন্দগুলো ঠিক হলে আই আন্ডারস্ট্যান্ড, লেটস গো বক্সে টিক দাও। তারপর সাবমিট অ্যান্ড ব্যাড মাই ওয়েবসাইট ক্লিক করো। সাইটটি তৈরি হতে একটু সময় লাগবে, আর যখন তৈরি হয়ে যাবে তখন ভিউ ইউর ওয়েবসাইট ক্লিক করো। এটা নতুন ট্যাবে খুলে যাবে এবং তুমি ওয়েবসাইটের প্রিভিউ দেখতে পারবে একদম প্রস্তুত অবস্থায়। এগিয়ে যাও, দেখে নাও, স্ক্রল করে ঘুরে দেখো, আর যখন শেষ হয়ে যাবে তখন ট্যাবটি বন্ধ করে ড্যাশবোর্ডে ফিরে আসো। তুমি চাইলে ভিজিট ড্যাশবোর্ড বাটন ব্যবহার করে এটা করতে পারো। এবার চল সাময়িকভাবে ক্যাশিং বন্ধ করি। ক্যাশিং হলো ওয়েবসাইটের ডেটা সাময়িকভাবে সংরক্ষণ করার একটি উপায় যাতে লোডিং টাইম কমে যায়। তবে ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করার সময় এটা বন্ধ রাখা উচিত, যাতে তুমি পুরনো সংরক্ষিত ভার্সনের বদলে রিয়েল টাইম পরিবর্তন দেখতে পারো। এটা করতে বাম পাশে প্লুজেন্স ক্লিক করো। তারপর লাইট স্পিড ক্যাশের নিচে ডিঅ্যাক্টিভেটে ক্লিক করো। এখনকার জন্য এটুকুই করতে হবে। এবার আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব। র্যাঙ্ক ম্যাথ হলো একটা ফ্রি এসইও প্লাগইন যা তোমার ওয়েবসাইটকে গুগলে দেখাতে সাহায্য করে। এটা প্রতিটি ব্লগ পোস্টে তোমাকে সহজ একটি চেকলিস্ট দেয়, যাকে তুমি বুঝতে পারো কোনো জিনিস ঠিক করতে হবে ভালো র্যাঙ্কিং পাওয়ার জন্য।
তুমি যদি আগে কখনো সিউ না করেও থাকো, র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করলে সহজেই সেরা নিয়মগুলো অনুসরণ করতে পারবে এবং আরও বেশি ভিজিটর পাবে। তুমি যদি এখনও এখানে না থাকো তাহলে প্লাগইনস পেজে যাও, তারপর ওপরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করো, তারপর সার্চ করো র্যাঙ্ক ম্যাথ। এটা সিলেক্ট করো র্যাঙ্ক ম্যাথ সিউ টুলস টু ডমিনেট সিও র্যাঙ্কিংস। ইনস্টলে ক্লিক করো, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করো। এরপর বড় নীলখানে কিউরাখ্যান্ট বাটনে ক্লিক করো। এই লগইন পেজের নিচে রেজিস্টার নাওতে ক্লিক করো। তারপর তোমার পছন্দের অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি ব্যবহার করো। আমি আমার ইমেইল ঠিকানা ব্যবহার করব। তারপর রেজিস্টার এ ক্লিক করো। এরপর ওক অ্যাক্টিভেট নাওতে ক্লিক করো। এখন র্যাঙ্ক ম্যাথ আমাদেরকে ছোট একটি অনবোর্ডিং ফর্মের মাধ্যমে গাইড করবে। এই গেটিং স্টার্টেড ট্যাবের জন্য ইজিতে ক্লিক করো, তারপর নিচে স্ক্রল করে স্টার্ট উইজার্ডে ক্লিক করো। এখানে যদি তোমার নতুন সাইট হয় তাহলে এই দুইটার কোনোটিতেই ডেটা থাকবে না, তাই স্কিপড অন ইম্পোর্ট নাওতে ক্লিক করতে পারো। এরপর এটা তোমার সাইট সম্পর্কে কিছু তথ্য চাইবে। তাহলে আমি বলবো এটা একটা পার্সোনাল ব্লগ। হ্যাঁ, এটাই সবচেয়ে বেশি মানানসই। এটাই নাম, কিন্তু আমি আসলে এটা করতে যাচ্ছি। ওয়েবসাইটের বিকল্প নাম হিসেবে যদি কোনো সংক্ষিপ্ত রূপ থাকে সেটাও দিতে পারো। আমি এটা ফাঁকা রাখছি। পার্সন অর্গানাইজেশন নামের ক্ষেত্রে এটাও একই জিনিস হতে পারে। এটা ইতিমধ্যে আমার ওয়েবসাইট থেকে লোগো টেনে নিয়েছে, কিন্তু খেয়াল করো এটা স্কোয়ার ইমেজ সাজেস্ট করছে, যেটা সার্চ ইঞ্জিনের জন্য বেশি পছন্দনীয়। তাই এখানে আমি সাজেস্ট করব তোমার লোগোর স্কোয়ার ভার্সন সলিড কালার ব্যাকগ্রাউন্ড সহ আপলোড করতে। এটা যোগ করতে অ্যাড বা আপলোড ফাইলে ক্লিক করো, তারপর ওপরের বামে গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করো। সিলেক্ট ফাইলসে ক্লিক করো, তারপর একটা স্কোয়ার ইমেজ বেছে নাও, যেমন আমার ক্ষেত্রে এইটা। এটাকে একটা টাইটেল আর অল টেক্সট দাও, আগের মতোই লোগোর জন্য যেমন করেছিলাম। তারপর ইউজ দিস ফাইলে ক্লিক করো। ব্যাস, হয়ে গেল। এখন আমাদের দরকার শুধু ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। সোশ্যাল শেয়ার ইমেজ হচ্ছে সেই ছবি যেটা তোমার ব্লগ, সোশ্যাল মিডিয়া বা কিছু মেসেজিং অ্যাপে শেয়ার করলে দেখা যায়। রেকমেন্ডেড ইমেজ সাইজ হচ্ছে 1200 পিক্সেল বাই 630 পিক্সেল। তোমার কাছে যদি এরকম কোনো ইমেজ রেডি না থাকে তাহলে আমি সাজেস্ট করব canva.com ব্যবহার করে তোমার লোগো থেকে এটা তৈরি করতে। আমি খুব দ্রুত তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করতে হয়। প্রথমে নতুন ট্যাবে canva.com-এ যাও। তুমি নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই দ্রুত সেখানে যেতে পারবে। তারপর লগ ইন করো বা সাইন আপ করো। আমার আগে থেকেই একটা অ্যাকাউন্ট আছে, তাই আমি সরাসরি লগ ইন করছি। তারপর যখন ক্যানভা ড্যাশবোর্ডে চলে আসবে তখন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করো। তারপর বাম পাশে কাস্টম সাইজ সিলেক্ট করো, তারপর আমাদের দরকারি ডাইমেনশনগুলো টাইপ করো। সোশ্যাল শেয়ার ইমেজের জন্য এটা হবে 1200 পিক্সেল, 630 পিক্সেল উচ্চতায়। এবং এখানে তুমি দেখতে পাবে ফেসবুক পোস্ট একটা সাজেস্টেড অপশন হিসাবে আসবে। এটা আসলে একই জিনিস, তাই আমরা ওটাতে ক্লিক করতে পারি। তারপর সহজেই তোমার লোগোটা যোগ করো, বাম পাশে আপলোডসে ক্লিক করো এবং তোমার লোগোটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ আপলোড করো। এটা ড্র্যাগ করে নিয়ে আসো, তারপর পজিশনে ক্লিক করো, এরপর মিডল আর সেন্টার সিলেক্ট করলে এটা একদম মাঝখানে চলে আসবে। তোমার লোগোর জন্য হয়তো সাইজটা একটু ঠিক করতে হতে পারে। এবার চলো একটা ছবি খুঁজি যেটা লোগোর পেছনে বসানো যাবে। বাম পাশে এলিমেন্টসে ক্লিক করো। এটা যেহেতু একটা ট্রাভেল ব্লগ, তাই চলো একটা সমুদ্র সৈকতের ছবি যোগ করি। আমি বিচ লিখে সার্চ করব। এখানে বেশ কিছু দারুণ ছবি আছে ফটো সেকশনে। আমি এই ছবিটা ব্যবহার করব। আমি ছবিটা সাইজ বাড়িয়ে পুরো ফ্রেমটা ভরিয়ে দেব। তারপর পজিশনে ক্লিক করব, তারপর টু ব্যাকে ক্লিক করব যাতে এটা লোগোর পেছনে চলে যায়। এরপর এখানে কন্ট্রাস্টটা খুব ভালো না, তাই আমি ছবিটাতে ক্লিক করব আর এডিটে ক্লিক করব। তারপর বাম পাশে অ্যাডজাস্টে ক্লিক করো আর আমি ব্রাইটনেস কমিয়ে দেব যাতে ছবিটা লোগোর পেছনে আরও ভালোভাবে বসে। আমি চাই আমার লোগোটা আরও একটু বেশি চোখে পড়ুক, তো একটা ট্রিক আছে যেটা তুমি ব্যবহার করতে পারো। এলিমেন্টসে গিয়ে রেক্ট্যাঙ্গেল টাইপের কিছু সার্চ করো, একটা শেপ যোগ করো, তারপর আমি এটা পুরো ছবিটার উপর ড্র্যাগ করব। আমি ওপরের গোল বাটনে ক্লিক করব যাতে রেক্ট্যাঙ্গেলের রং ছবির কোনো একটা রঙে পরিবর্তন করতে পারি। এই হালকা নীলটা এখানে বেশ সুন্দর লাগছে। তারপর ওপরে টুলবারে গিয়ে ট্রান্সপারেন্সি ক্লিক করো এবং ট্রান্সপারেন্সি কমিয়ে এমন একটা লেভেলে নিয়ে আসো যেটা দেখতে ভালো লাগে।
তারপর পজিশন সেন্ড ক্লিক করো। ব্যাকওয়ার্ড অপশনটা দিয়ে এটা লোগোর পেছনে নিয়ে যাও। তারপর আমি চাইলে ট্রান্সপারেন্সি আরও একটু অ্যাডজাস্ট করতে পারি, যাতে ঠিক কোথায় কন্ট্রাস্টটা সবচেয়ে ভালো লাগছে সেটা দেখতে পারি। আর আমার মনে হয় এই জায়গাটায় রাখলে পুরোটা দেখতে বেশ সুন্দর লাগে এবং লোগোটাও বেশ ভালোভাবে চোখে পড়ে। এখানে আমি শেষ যে কাজটা করব সেটা হলো লোগোটা একটা শ্যাডো যোগ করা, যাতে এটা ব্যাকগ্রাউন্ড থেকে আরও বেশি আলাদা হয়ে ওঠে। লোগোতে ক্লিক করো, তারপর এডিট এ ক্লিক করো এবং নিচে স্ক্রোল করে এফেক্টস এ গিয়ে শ্যাডোস ক্লিক করো। এখান থেকে আমি ড্রপ শ্যাডো বেছে নেব। এখান থেকে বাম পাশে নিচে স্ক্রল করো এবং তুমি সেটিংস নিয়ে খেলতে পারো, যাতে ঠিক কোনটা তোমার ইমেজ আর লোগোর জন্য সবচেয়ে ভালো দেখায় সেটা দেখতে পারো। আমার মনে হয় এই ধরনের শ্যাডো ইফেক্ট এই লোগোর জন্য একদম পারফেক্ট এবং এটা ব্যাকগ্রাউন্ড থেকে সুন্দরভাবে লোগোটাকে তুলে ধরে। চূড়ান্ত সমন্বয় হিসাবে আমি আবার লোগোটার সাইজ বাড়াবো এবং তারপর পজিশনে ক্লিক করে এটাকে আবার সেন্টার করব। দারুণ! এখন আমাদের একটা সোশ্যাল শেয়ার ইমেজ তৈরি হয়েছে। তাহলে আমি উপরের ডান দিকে যাব, নাম দেব, তারপর উপরের ডান দিকে শেয়ার এ ক্লিক করব, তারপর ডাউনলোড থ্যাং এবং তারপর ডাউনলোড এ ক্লিক করব। আমি এগিয়ে গিয়ে এটা আমার অন্য সব লোগো অ্যাসেটের সাথে একটা ফোল্ডারে রেখে দেব, যাতে ভবিষ্যতের ধাপের জন্য এটা প্রস্তুত থাকে। চমৎকার! এগিয়ে গিয়ে ক্যানভা বন্ধ করুন এবং আবার ভ্যান্ট ম্যাথ সেটআপ উইজার্ডে ফিরে আসুন। এখানে অ্যাড ওর অ্যাপ্লাইড ফাইল এ ক্লিক করুন, তারপর আপনার সোশ্যাল শেয়ার ইমেজ আপলোড করুন। আবার কিছু অল্ট টেক্সট এবং একটি টাইটেল যোগ করুন, তারপর ইউজ অ্যাজ ফাইলে ক্লিক করুন। দারুণ! পৃষ্ঠার নিচে সেভ কন্টিনিউতে ক্লিক করুন। এখন আমাদের অ্যানালিটিক্স সেট আপ করতে হবে। কানেক্ট গ্লোবাল সার্ভিসেস এই ক্লিক করুন, তারপর আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। কন্টিনিউতে ক্লিক করুন, সিলেক্ট অল বক্সে টিক দিন এবং নিচে স্ক্রল করে কন্টিনিউতে ক্লিক করুন। ড্রপডাউনে আপনার সাইটটি সিলেক্ট করা আছে কিনা নিশ্চিত করুন। যদি সঙ্গে সঙ্গে না দেখায় তাহলে একটু সময় লাগতে পারে। নিচের অ্যানালিটিক্স সেকশনে প্রপার্টির জন্য ড্রপডাউনে ক্লিক করুন, তারপর ক্রিয়েট নিউ GA4 প্রপার্টিতে ক্লিক করুন। পেজটি জিজ্ঞেস করবে আপনি নিশ্চিত কিনা। এগিয়ে গিয়ে একতে ক্লিক করুন, এরপর ইনস্টল অ্যানালিটিক্স কোড অপশনটি অন করুন। নিচে স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। দারুণ! র্যাঙ্ক ম্যাথ বলছে আপনার সাইট প্রস্তুত। তাহলে নিচে স্ক্রল করে রিটার্ন টু ড্যাশবোর্ড এ ক্লিক করুন। আমরা এখন ওয়ার্ডপ্রেসে র্যাঙ্ক ম্যাথ সিউ ড্যাশবোর্ডে চলে এসেছি। নিচে স্ক্রল করে সাইট ম্যাপ এ যান, নিশ্চিত করুন এটি অন আছে, তারপর সেটিংস এ ক্লিক করুন। এরপর ইনক্লুড ফিচার্ড ইমেজেস অপশনটি অন করুন এবং সেভ চেঞ্জেস এ ক্লিক করুন। চমৎকার কাজ! এখন র্যাঙ্ক ম্যাথ পুরোপুরি সেট আপ হয়ে গেছে এবং ব্যবহার করার জন্য প্রস্তুত। এখন অ্যাফিলিয়েট ব্লগিংয়ের মূল ধারণা হলো এমন সহায়ক কন্টেন্ট তৈরি করা যা মানুষ অনলাইনে সমাধান খুঁজলে তাদের সামনে আসে। গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলো যেন আপনার সাইটকে বিশ্বাসযোগ্য মনে করে এবং অন্যদের কাছে সুপারিশ করে, সেজন্য আমরা ওয়ার্ডপ্রেসে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপডেট করব। এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার সাইটকে শুরু থেকেই আরও পেশাদার এবং সার্চ ফ্রেন্ডলি করে তুলবে। তাহলে প্রথমেই সাইট আইডেন্টিটি আপডেট করি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে বাম পাশে যান, সেটিংস এ ক্লিক করুন, তারপর জেনারেল এ যান। আপনার সাইটে টাইটেল হিসেবে ব্লগের নাম দিন। একটা সংক্ষিপ্ত ট্যাগলাইন লিখুন যা আপনার ব্লগটি কি নিয়ে তা ব্যাখ্যা করে। একটি বাক্যই যথেষ্ট। এ ধরনের কিছুই যথেষ্ট হবে। এরপর একটি সাইট আইকন আপলোড করুন। এটিকে ফ্যাভিকনও বলা হয়। এটি সেই ছোট্ট ছবি যা ব্রাউজারের ট্যাব ও বুকমার্ক বারে দেখা যায়। ওয়ার্ডপ্রেস কমপক্ষে 512x512 পিক্সেলের স্কোয়ার ছবি সুপারিশ করে। আপনি যদি logo.com-এ আপনার লোগো তৈরি করে থাকেন তাহলে ব্র্যান্ড কিক থেকে ফ্যাভিকন বা মনোগ্রাম ডাউনলোড করতে পারেন। অথবা আপনার যদি ইতিমধ্যে একটি লোগো থাকে কিন্তু ফ্যাভিকন না থাকে, তাহলে favicon.io ব্যবহার করে সেটিকে ফ্যাভিকনে রূপান্তর করতে পারেন। আপনি চাইলে টেক্সট বা ইমোজি ব্যবহার করেও সহজ আইকন তৈরি করতে পারেন। শুধু নিশ্চিত করুন যে ছবিটা স্কোয়ার। আমি একটা মনোগ্রাম আপলোড করব। স্কোয়ার ইমেজ হলে ক্রপ করার দরকার নেই, শুধু ক্রপ ইমেজ ক্লিক করুন। এভাবেই আপনি দেখতে পাবেন সাইট আইকনটি কেমন দেখাবে। নিচে স্ক্রল করুন এবং পৃষ্ঠার নিচে সেভ চেঞ্জেস ক্লিক করুন। এবার চলুন আপনার লেখক প্রোফাইল সেট আপ করি। বাম সাইড বারে যান, ইউজার্সে ক্লিক করুন, তারপর প্রোফাইলে যান। নিচে স্ক্রল করুন এবং নিকনেমের ঘরে আপনি যেটা পোস্টে দেখাতে চান সেই নাম লিখুন।
এরপর নিচের ড্রপডাউন থেকে সেই নিকনেমটিকে আপনার ডিসপ্লে নেম হিসাবে সেট করুন। এটাই আপনার ব্লগ পোস্টে লেখকের নাম হিসাবে দেখাবে, তাই এমন কিছু বাছুন যা আপনি প্রকাশ্যে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এরপর আপনার প্রোফাইলের র্যাঙ্ক ম্যাথ এসইও সেকশনে নিচে স্ক্রল করুন। আপনার টুইটার, ফেসবুক এবং অন্যান্য যে কোনো অতিরিক্ত প্রোফাইল যোগ করুন। তারপর সংক্ষিপ্ত একটা লেখক পরিচিতি লিখুন। 3 থেকে 5টি বাক্য যথেষ্ট। এখানে কিছু টিপস আছে। আপনি কে, এই বিষয়ের সাথে আপনার সংযোগ কি, বা পাঠকদের কিভাবে সাহায্য করেন, এসবের উপর ফোকাস করুন। এটি কথোপকথনের মতো করুন, বেশি আনুষ্ঠানিক নয়। সাহায্যের জন্য চ্যাটজিপিটিতে এই প্রম্পটটি দিন: আমার ব্লগের জন্য আমার সম্পর্কে 3 থেকে 5 বাক্যের একটি বায়ো দরকার। বিষয়টি হলো, ফাঁকা জায়গায় বিষয়টি লিখুন। কিছু প্রশ্ন করে বিষয়টি পরিষ্কার করুন। তারপর আমি ব্যবহার করতে পারি এমন একটি সংক্ষিপ্ত সংস্করণ লিখে দিন। আমি আগে লেখা একটি বায়ো দ্রুত এখানে পেস্ট করব। এবার চলুন র্যাঙ্ক ম্যাথের লেখক এসইও ফিল্ডগুলো পূরণ করি। নিচের র্যাঙ্ক ম্যাথ সেকশনে স্ক্রল করুন। এরপর আপনার ফোকাস কিওয়ার্ড হিসাবে শুধু আপনার লেখক নাম ব্যবহার করুন। র্যাঙ্ক ম্যাথের চেকলিস্ট অনুসরণ করুন এবং যেসব আইটেমে লাল চিহ্ন আছে সেগুলো ঠিক করুন। মায়ার্স বলছে আমার সিউ মেটা বর্ণনায় ফোকাস কিওয়ার্ড পাওয়া যায়নি, তাই আমি আসলে উপরে স্ক্রল করে সেটা আমার জীবনী তথ্যের মধ্যে যোগ করব। এবং এইবার হয়ে গেল। এখন আমার কাছে একটি সবুজ চেকমার্ক আছে। এরপর গুগল সার্চে আপনার প্রোফাইলের জন্য যে মেটা টাইটেল ও বর্ণনা দেখাবে তা কাস্টমাইজ করতে এডিট স্নিপেটে ক্লিক করুন। এডিট স্নিপেট সেকশনে পারমালিঙ্ক ডিফল্টভাবে আপনার ইমেল ঠিকানাকে ইউআরএল হিসেবে সেট করবে। এটি পরিবর্তন করে আপনার লেখক পেজে যেটা দেখাতে চান সেই নাম দিন। এরপর ওপরে স্ক্রল করে প্রোফাইল ফটো সেকশনে যান। ওয়ার্ডপ্রেস প্রোফাইল ফটো ম্যানেজ করতে গ্রাভাটার ব্যবহার করে। একটা নতুন ট্যাবে gravatar.com-এ যান। আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে ব্যবহৃত একই ইমেল দিয়ে সাইন আপ করুন। নির্দেশনা অনুসরণ করে সেটআপ সম্পন্ন করুন। আপনার নাম লিখুন এবং তারপর একটি ছবি আপলোড করুন। আমি আমার এই হেডশটটি ব্যবহার করব। প্রয়োজনে ছবিটি ঠিক করুন এবং হয়ে গেলে ওপরের ডান পাশে থাকা ডান বোতামে ক্লিক করুন। গ্র্যাভাটার লোড হতে একটু সময় নেবে এবং আপনাকে একটা ডোমেন ক্লেম করতে বলবে। চাইলে আপনি সেটা করতে পারেন, কিন্তু আমি ডু ইট লেটার ক্লিক করব। আপনি চাইলে গ্র্যাভাটারে সব ডিটেল আপডেট করতে পারেন, কিন্তু আমি আপাতত এটা স্কিপ করব। আমি শুধু চাই ছবিটা দেখাক, তাই আমি নট রাইট নাও এবং ডান ক্লিক করব। আপনার অতিরিক্ত ট্যাবগুলো যেমন গ্র্যাভাটার বন্ধ করে দিন এবং শেষে যখন আপনি রিফ্রেশ করবেন তখন আপনার প্রোফাইল ইমেজ এখানে দেখাবে। আপনার প্রোফাইলের নিচে স্ক্রল করুন এবং আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করুন। আমি এটা উল্লেখ করতে চাই যে যদি কখনো আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় সেটাও আপনি এই পেজ থেকেই করতে পারবেন। এটা আপনি আপনার প্রোফাইল ছবির ঠিক নিচেই পাবেন, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেকশনে নিচে। এখন আপনার ওয়েবসাইট লাইভ, হোস্টিং সহ ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে এবং একটা প্রফেশনাল থিমও আছে। এটা একটা বিশাল মাইলফলক। আপনি এমন একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরির পথে প্রথম বাস্তব পদক্ষেপ নিয়েছেন যা সত্যিই আপনাকে আয় করতে সাহায্য করতে পারে। এখন থেকেই আপনার সাইটটা শুধু একটা টেমপ্লেট নয়, বরং একটা আসল ব্যবসার মতো দেখাতে শুরু করবে, কারণ অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে বিশ্বাস আর ডিজাইন একসাথে চলে। এভাবেই ক্লিক কমিশনে রূপান্তর হয়। পরের ধাপে দেখাবো কিভাবে আপনার সাইটের লুক আর ফিল বদলাবেন, রং, ছবি এবং আরও অনেক কিছু, যাতে এটা আরও বেশি আপনার মতো মনে হয়। কিন্তু ক্লিক করা শুরু করার আগে চলুন একটা সহজ সাইট স্ট্রাকচার এঁকে নিই, যাতে আপনি ঠিক বুঝতে পারেন কোন কোন পেজ আপনার লাগবে। প্রত্যেক ভালো ওয়েবসাইটই স্পষ্ট সহজ গঠন দিয়ে শুরু হয়, আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য শুরুতে আসলে মাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ পেজই যথেষ্ট। প্রথমত আপনার হোম পেজ, এটাই আপনার সামনের দরজা। এটা আপনার ব্র্যান্ডকে পরিচয় করিয়ে দেয় এবং মানুষকে আপনার সবচেয়ে দরকারি কন্টেন্টের দিকে নিয়ে যায়। এরপর আপনার ব্লগ, এখানে আপনার আর্টিকেলগুলো থাকবে। আপনার প্রতিটা পোস্ট গুগল ট্রাফিক ও বিশ্বাস অর্জনে সাহায্য করবে। এরপর আপনার অ্যাবাউট পেজ, যা ভিজিটরদের আপনার পরিচয় এবং গুরুত্ব সম্পর্কে জানাবে। এটা সহজ আর বাস্তব রাখুন। সবশেষে একটি কন্ট্যাক্ট পেজ, এটা শুধু একটা সাধারণ পেজ হতে পারে যাতে প্রয়োজনে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনি বড় হলে চাইলে রিসোর্সেস বা নিউজলেটার পেজও যোগ করতে পারেন, তবে শুরুতে এগুলোই যথেষ্ট। এটা আপনার সাইটের ব্লুপ্রিন্ট হিসাবে ভাবুন, যাতে যখন আমরা সবকিছুর লুক কাস্টমাইজ করা শুরু করব তখন ঠিক কী নিয়ে কাজ করছি তা স্পষ্টভাবে জানি। এখন যেহেতু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের মৌলিক গঠন বুঝে গেছেন, চলুন সাইটটি কাস্টমাইজ করি। আপনার টেমপ্লেট ইতিমধ্যেই স্টাইল করা আছে,
তবে এখানেই আপনি আপনার লোগো, ব্র্যান্ড, রং বা টাইপোগ্রাফি আপডেট করতে পারবেন। বাম পাশে থাকা অ্যাপিয়ারেন্সে যান এবং কাস্টমাইজে ক্লিক করুন। বাম সাইড বার দিয়ে সাইটের উপাদানগুলো পরিবর্তন করুন, যেমন হেডার বিল্ডারে টাইটেল, লোগো ও মেনু বদলে সোশ্যাল লিঙ্ক আপডেট করা যায়। আমি এগুলো চাই না বলে লিঙ্কগুলো লুকিয়ে রাখব। আমি আবার ফিরে যাব। আপনি গ্লোবালে ক্লিক করে রং, টাইপোগ্রাফি, বাটনের স্টাইল এবং আরও অনেক কিছু সামঞ্জস্য করতে পারেন। এবং শেষে আপনি ফুটার বিল্ডারে প্রবেশ করতে পারবেন। এখানে আপনি সোশ্যাল লিঙ্ক, লোগো, কপিরাইট তথ্য এবং অন্যান্য টেক্সট আপডেট করতে পারবেন। আমার সাইটের জন্য আমি এবার সোশ্যাল লিঙ্কগুলো লুকিয়ে রাখব। ফুটারে টেক্সট আপডেট করতে সেটিতে ক্লিক করুন এবং তারপর বাম পাশে সাইডবারে টেক্সট আপডেট করুন। এটি সরাতে 3টি ডটে ক্লিক করে ডিলিট চাপুন। লোগো বদলাতে প্রিভিউ লোগোতে ক্লিক করে সাইডবার থেকে পরিবর্তন বাটনে ক্লিক করুন। তারপর আপনার লোগো আপলোড করুন। ভুলে যাবেন না, অল্ট টেক্সট এবং একটি শিরোনাম যোগ করতে হবে। এরপর আপনাকে ফুটারে আপনার লোগোর সাইজ আপডেট করতে হতে পারে। বাম পাশের সাইডবারে এডিট ইমেজে ক্লিক করুন। তারপর ডিসপ্লে সেটিংসের অধীনে সাইজ ড্রপডাউন মেনু ব্যবহার করে লোগোর সাইজ পরিবর্তন করুন। আমি আরও পরামর্শ দেব, আপনার ফুটার লোগোটি হোম পেজে লিঙ্ক করার জন্য সেট করুন। লিঙ্ক টুর পাশে ড্রপডাউনে ক্লিক করুন এবং তারপর কাস্টম ইউআরএল নির্বাচন করুন। তারপর আপনার ডোমেন লিখুন। এটা একটা সাধারণ নেভিগেশন কৌশল, যাতে মানুষ সাইটের লোগোতে ক্লিক করে হোম পেজে ফিরে যেতে পারে। আপনি যখন লোগো সম্পাদনা শেষ করবেন তখন আপডেটে ক্লিক করুন। আপনি যখনই সম্পাদনা করবেন পরিবর্তনগুলো প্রিভিউতে সরাসরি দেখা যাবে। সবকিছু শেষ হলে উপরের বাম কোণে পাবলিশে ক্লিক করুন, তারপর আবার উপরের বাম কোণে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান। অ্যাবাউট বা কন্ট্যাক্টের মতো পেজ যোগ করতে বা আপডেট করতে ড্যাশবোর্ডের বাম পাশে পেজে যান, তারপর ওপরে অ্যাড নিউ পেজে ক্লিক করুন। পেজটির জন্য একটা শিরোনামহীন, এটা এসইওর জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। আমরা এই পেজটির নাম কন্ট্যাক্ট রাখব, কারণ পরে আমাদের একটি কন্ট্যাক্ট পেজ লাগবে। আপনার পেজে উপাদান যোগ করতে, যেগুলোকে আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ বলি, উপরের বাম কোণে প্লাস বোতামে ক্লিক করুন, তারপর ব্লগগুলোতে ক্লিক করে যোগ করুন। ওপরে সেভ ড্রাফট বোতামে ক্লিক করে যে কোনো সময় আপনার অগ্রগতি সংরক্ষণ করুন। তারপর প্রিভিউতে ক্লিক করুন, যাতে দেখতে পারেন আপনার পেজটি কেমন দেখাচ্ছে। ট্যাবটি বন্ধ করছি। সম্পাদনা শেষে ওপরে ডানে পাবলিশে ক্লিক করুন লাইভ করতে। লক্ষ্য করুন, আপনি এডিটরে আপনার লোগো বা ফুটার দেখতে পাচ্ছেন না। এটা স্বাভাবিক। এডিটর কেবলমাত্র আপনার হেডার ও ফুটারের মাঝের অংশটাই দেখায়। হেডার ও ফুটারকে গ্লোবাল এলিমেন্ট হিসাবে ধরা হয়। কোনো পেজ ডিলিট করতে চাইলে ডান পাশে সাইড বারে পেজ এডিটর থেকে এটি করতে পারেন এবং মুভ টু ট্র্যাশ বোতামে ক্লিক করুন। তবে আমরা এই নির্দিষ্ট পেজটি রেখে দিচ্ছি, তাই আমি সেটিতে ক্লিক করব না। মূল ড্যাশবোর্ড থেকেও পেজ ডিলিট করা যায়। বাম পাশের লোগোতে ক্লিক করে ড্যাশবোর্ডে ফিরব। এরপর পেজেস ম্যানেজারে কাঙ্ক্ষিত পেজের টাইটেলের ওপর মাউস নিন। আমাদের ক্ষেত্রে আমি এই ডেস্টিনেশন পেজটি ডিলিট করব। তারপর ট্র্যাশে ক্লিক করুন। কোনো পেজ স্থায়ীভাবে ডিলিট করতে চাইলে উপরে ট্র্যাশ ট্যাবে যান এবং তারপর এমপ্টি ট্র্যাশে ক্লিক করুন। আপনার সাইটের মেনুতে যেসব পেজ দেখাতে চান সেগুলো ম্যানেজ করতে বাম পাশের সাইড বারে অ্যাপিয়ারেন্সে যান, তারপর মেনুতে ক্লিক করুন। কোনো পেজ যোগ করতে চাইলে পেজ সেকশনে সেটি চেক করুন এবং তারপর অ্যাড টু মেনুতে ক্লিক করুন। ডান পাশে মেনু স্ট্রাকচারে এটি দেখা যাবে। আপনার পেজটি যদি বাম পাশে এই তালিকায় না দেখা যায়, তাহলে আগে সেটি পাবলিশ হয়েছে কিনা নিশ্চিত করুন। মেনু থেকে কোনো পেজ সরাতে চাইলে মেনু স্ট্রাকচারে নিচে সেটির পাশে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন, তারপর রিমুভে ক্লিক করুন। আইটেমগুলোর অর্ডার পরিবর্তন করতে চাইলে সেগুলো ওপরে বা নিচে ড্র্যাগ করুন অথবা মুভ লিঙ্ক ব্যবহার করুন। আপনার পরিবর্তনগুলো কার্যকর করতে সেভ মেনুতে ক্লিক করুন। আপনি যদি পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে দেখতে চান, তাহলে মেনু ম্যানেজ করার আরেকটি উপায় আছে। ভিজুয়াল এডিটর খুলতে উপরের বাম পাশে ম্যানেজ উইথ লেফট প্রিভিউতে ক্লিক করুন। সেখান থেকে আপনি প্রাইমারি মেনুতে ক্লিক করে এটি এক্সপ্যান্ড করতে পারেন এবং এখান থেকে পেজগুলো ম্যানেজ করতে পারেন। এখন চলুন টেক্সট আপডেট করি। ওয়ার্ডপ্রেস ব্লক এডিটর ব্যবহার করে ছবি বদলান এবং বাটনগুলো টিউন করুন।
কোনো পেজ এডিট করতে পেজে যান, যেটি এডিট করতে চান সেটির উপর মাউস রাখুন এবং তারপর এডিটে ক্লিক করুন। টেক্সট এডিট করতে যে কোনো টেক্সটে ক্লিক করুন এবং ওয়ার্ড প্রসেসরের মতোই টাইপ করা শুরু করুন। ফ্লোটিং টুলবার ব্যবহার করে টেক্সট বোল্ড করা বা লিঙ্ক যোগ করার মতো ফরম্যাটিং পরিবর্তন করুন। এরপর চলুন ছবির সাথে কাজ করি। দুই ধরনের ছবি আছে। সাধারণ ছবি পরিবর্তন করা খুব সহজ। শুধু ছবিটিতে ক্লিক করুন এবং ডান পাশের সাইড বারে চেঞ্জ ইমেজে ক্লিক করে নতুন ছবি আপলোড করুন বা বেছে নিন। দ্বিতীয় ধরনের ছবি হলো ব্যাকগ্রাউন্ড বা এমবেডেড ছবি, যেগুলো লেআউটের অংশ। এগুলো পরিবর্তন করতে ছবির চারপাশের সেকশন বা ব্লকে ক্লিক করুন। ডান পাশের সাইড বারে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেকশনটি খুঁজে নিন। এটি স্টাইলের অধীনে থাকতে পারে। এরপর চেঞ্জ ইমেজে ক্লিক করুন। আবারও আপনি নিজের ছবি আপলোড করতে পারেন অথবা সিলেক্ট ইমেজ পৃষ্ঠার ওপরের ট্যাব ব্যবহার করে স্টক ছবি খুঁজে নিতে পারেন। ডান পাশের সাইড বারে সেটিংস ব্যবহার করে ছবিতে আরও কিছু পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, আমি এই ছবিতে একটা ওভারলে গ্রেডিয়েন্ট যোগ করতে চাই যাতে টেক্সটের সাথে আরও ভালো কন্ট্রাস্ট হয়। বাটন আপডেট করতে বাটনে ক্লিক করুন এবং তারপর টেক্সট আপডেট করতে টাইপ করুন। কিছু বাটন আপনি গন্তব্য নির্ধারণ করবেন বাটনে ক্লিক করে এবং তারপর টুলবারের লিঙ্ক বাটন ব্যবহার করে। অন্যান্য ধরনের ক্ষেত্রে, যেমন এই টেমপ্লেটের এই বাটনটি, আপনি বাটনে ক্লিক করবেন এবং তারপর ডান পাশের সাইডবার ব্যবহার করে লিঙ্ক সেট করবেন। যেসব লিঙ্ক আপনি ডান পাশের সাইডবার দিয়ে সেট করেন সেখানে নির্দিষ্ট পৃষ্ঠায় লিঙ্ক করতে পারেন। শুধু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর সেই পৃষ্ঠার ইউআরএল স্ল্যাগ লিখে দিন। আমার ক্ষেত্রে আমি এই বাটনটি ব্লগ পৃষ্ঠার সাথে লিঙ্ক করব। টুলবারে লিঙ্ক আইকনে ক্লিক করে পৃষ্ঠার নাম টাইপ করুন এবং তালিকা থেকে সেটি বেছে নিন। আপনার পৃষ্ঠায় নতুন কন্টেন্ট যোগ করতে ওপরের বাম পাশে থাকা প্লাস বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনি আলাদা ব্লক যোগ করতে পারেন, যেমন টেক্সট, ছবি, বাটন ইত্যাদি। অথবা আপনি প্যাটার্নও যোগ করতে পারেন। প্যাটার্ন হলো আগে থেকে তৈরি করা লেআউট, যেমন অ্যাবাউট সেকশন বা কল টু অ্যাকশনের মতো জিনিস। সেকশনটি যোগ করতে সেটিতে ক্লিক করুন। কোনো সেকশন ডিলিট করতে ব্লগ বা কন্টেইনারে ক্লিক করুন, তারপর ব্যাকস্পেস বা ডিলিট চাপুন। বিকল্পভাবে আপনি ফ্লোটিং টুলবারে 3টি ডটে ক্লিক করে তারপর ডিলিটে ক্লিক করতে পারেন। এখানে একটা টিপস আছে। আপনার পৃষ্ঠার সম্পূর্ণ আউটলাইন দেখার জন্য ওপরের বাম পাশে থাকা 3টে লাইনের আইকন সহ লিস্ট ভিউ ব্যবহার করুন। জটিল লেআউট নেভিগেট করার জন্য এটি দারুণভাবে সহায়ক। এখন অ্যাফিলিয়েট টেমপ্লেটের গুরুত্বপূর্ণ পেজগুলো আপডেট করার নিয়ম দেখুন। হোম পেজ দিয়ে শুরু করি। হেডলাইনে একটি স্পষ্ট বার্তা দিন, যেমন আমার সাথে ইউরোপ ঘুরে দেখুন। আপনার সাব হেডলাইনে লিখুন এটি কার জন্য এবং এখানে তারা কি পাবে। কল টু অ্যাকশন বাটনের জন্য আপনার ব্লগ বা সবচেয়ে দরকারি পেজে লিঙ্ক দিন। অপ্রয়োজনীয় বাটনগুলো ডিলিট করুন। আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি আপনার নিশের সাথে সম্পর্কিত কিছু দিয়ে পরিবর্তন করুন। পেজের উপাদানগুলোর অবস্থান ও অ্যালাইনমেন্ট পরিবর্তন করে দেখুন। উদাহরণস্বরূপ, আমি চাই আমার টেক্সট ও বাটনটা এই পেজের মাঝখানে রাখতে। এটা করতে হলে প্রথমে আমি কন্টেইনারটি সিলেক্ট করব। আমি যেসব এলিমেন্ট পরিবর্তন করতে চাই সেগুলোতে ক্লিক করব, তারপর ওপরের বাম পাশে গিয়ে প্যারেন্ট ব্লক অর্থাৎ কন্টেইনারটি সিলেক্ট করতে পারব। এরপর আমি এখানে সাইডবার বাটনে ক্লিক করে সেটিংস খুলব। আপনি দেখতে পাচ্ছেন কন্টেইনারের কাস্টম উইডথ ভিউপোর্টের 50% সেট করা আছে। আমি চাই এটাকে 100% করে দিই, যাতে এই টেক্সট পুরো বিডথে ছড়িয়ে যেতে পারে। এরপর আমি এলিমেন্টটি সিলেক্ট করব, তারপর ডান পাশে জেনারেল সেকশনে গিয়ে কন্টেন্টে ক্লিক করব এবং অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। এরপর আমি বাটনটিকে সেন্টার করব, সেটিতে ক্লিক করে ফ্লোটিং টুলবারে অ্যালাইন টেক্সট, তারপর সেন্টার সিলেক্ট করব। হোম পেজের রিসেন্ট পোস্ট সেকশনের জন্য টেক্সটটি আপডেট করুন যেন তা প্রাসঙ্গিক এবং আপনার ব্র্যান্ডের সাথে মানানসই হয়। এরপর পেজের সব অতিরিক্ত সেকশনের মধ্যে যেগুলো আপনার ব্র্যান্ডের সাথে মানানসই সেগুলো রেখে বাকি অংশগুলো ডিলিট করে দিন। কাজ শেষে ওপরে ডানে সেভ বাটনে ক্লিক করুন।
এবার চলুন অ্যাবাউট পেজ নিয়ে কাজ করি। হেডারটি আপনার ব্র্যান্ডের সাথে মিলিয়ে আপডেট করুন। উদাহরণস্বরূপ আমি এখানে অ্যাবাউট মি লিখতে চাই, এটা আমার টোনের সাথে আরও ভালোভাবে মানিয়ে যায়। এরপর আপনার কন্টেন্টের বডিতে হেডারে লিখুন আপনি কে এবং এই সাইটটি কি নিয়ে। হেডারের নিচের সেকশনে লিখুন কেন আপনি এই ব্লগটি শুরু করেছেন এবং একটি সংক্ষিপ্ত ব্যক্তিগত গল্প শেয়ার করুন। এখানে দর্শকরা কি পাবেন সে সম্পর্কে বলুন এবং আপনি কি ধরনের পোস্ট প্রকাশ করবেন তার একটা তালিকা দিন। যে কোনো অপ্রয়োজনীয় প্লেস হোল্ডার এলিমেন্ট ডিলিট করে দিন। ঐচ্ছিকভাবে ব্যক্তিগত ছোঁয়া যোগ করুন। একটা ছবি, আপনার পছন্দের কোনো টুল অথবা আপনার সম্পর্কে মজার কোনো তথ্য যোগ করুন। আমার ক্ষেত্রে আমি শুধু এই ছবিগুলো বদলে দেব। আমি আগের মতো একই পদ্ধতিতে এই ওপরের ছবিটাও বদলে দেব। স্টাইল ট্যাবের পজিশন সেকশনে গিয়ে এবং সার্কেলটি ড্র্যাগ করে আমি কন্টেনারের ভিতরে ছবির অবস্থান পরিবর্তন করতে পারি। এইভাবেই সবশেষে একটি কল টু অ্যাকশন যোগ করুন। ব্লগ বা কোনো জনপ্রিয় ব্লগ পোস্টের লিঙ্ক দিন। আমি এই কন্টেন্টের নিচে সেটা রাখব। আমি বাটন খুঁজে দেখব এবং এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট বাটন ব্যবহার করব। এরপর আমি বাটনটিকে ব্লগের সাথে লিঙ্ক করব। লিঙ্কে ক্লিক করে ব্লগ সার্চ করব। আবারও মনে রাখবেন, সেভ করতে ভুলবেন না। এরপর আমরা আমাদের কন্ট্যাক্ট পেজ তৈরি করব, একেবারে শুরু থেকে। যদি এখনও না করে থাকেন, পেজের নাম দিন এবং তারপর টাইটেলটি লুকিয়ে দিন। প্রয়োজনে আই আইকনে ক্লিক করে। ওয়ার্ডপ্রেস এই টাইটেলের জন্য ডিফল্ট স্টাইলিং ব্যবহার করে এবং আপনি এটিকে খুব বেশি কাস্টমাইজ করতে পারেন না। তাই বেশিরভাগ সময় মানুষ এটিকে লুকিয়ে ফেলে এবং পরে অন্য হেডার যোগ করে যেগুলো আরও ভালোভাবে স্টাইল করা যায়। তাহলে এবার একটা হেডিং তৈরি করুন যেখানে সহজ কিছু লিখুন, যেমন হ্যালো বা কন্ট্যাক্ট। এরপর একটি ফর্ম যোগ করুন। আমরা স্পেকট্রা ফর্ম ব্যবহার করব। প্লাসে ক্লিক করুন এবং ফর্ম সার্চ করুন, তারপর এখানেই স্পেকট্রা ফর্ম পাবেন। আমরা এটিতে ক্লিক করব যোগ করার জন্য, তারপর সিম্পল কন্ট্যাক্ট ফর্মে ক্লিক করব। আপনার উদ্দেশ্য অনুযায়ী ফিল্ডগুলো কাস্টমাইজ করুন। আমার প্রথম ও শেষ নামের ফিল্ড প্রয়োজন নেই, তাই আমি শেষ নামের ফিল্ডটি ডিলিট করব এবং প্রথম নামের ফিল্ডটি শুধু নাম করে দেব। ডান পাশে অটো কমপ্লিট অপশনটি ফুল নেমে পরিবর্তন করুন। আপনি যেসব ফিল্ড নিশ্চিত করতে চান যে কন্ট্যাক্ট ফর্মে অবশ্যই পূরণ হবে, সেগুলো ডান পাশে সাইড বারে টগল ব্যবহার করে রিকোয়ার্ড করে দিন। ফর্মের পুরো অংশে ক্লিক করুন এবং তারপর ডান পাশে সাইড বারে গিয়ে বক্স টু আন্ডারলাইন স্টাইলিং নিয়ে পরীক্ষা করুন। আমার আন্ডারলাইন স্টাইলিংটা ভালো লাগছে, তাই আমি সেটাই ব্যবহার করব। এরপর জেনারেলের নিচে স্ক্রল করুন এবং অ্যাকশনসে গিয়ে কোন ইমেল ঠিকানায় ফর্মের উত্তর যাবে সেটি নির্ধারণ করুন। আমি এই সাইটে সাইন আপ করার সময় যে ইমেল ব্যবহার করেছি সেটাই ব্যবহার করব। চাইলে ফর্মের উত্তরের সাবজেক্টটিও নির্ধারণ করে দিতে পারেন। গুগল রিক্যাপচা সেকশনে গিয়ে স্প্যাম এড়াতে রিক্যাপচা চালু করুন। আমি V3 ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। হিয়ার হাইপারলিংকে ক্লিক করুন এবং রিক্যাপচা সেট আপ করার আরও তথ্যের জন্য গাইডটি অনুসরণ করুন। এটি সেট আপ করা বেশ সহজ, তবে সংক্ষিপ্ততার জন্য এই ডেমোতে আমি এটা স্কিপ করছি। শুধু জেনে রাখুন, আপনি হিয়ার লিঙ্কে ক্লিক করলেই পুরো সেট আপের নির্দেশনাও পেয়ে যাবেন। পেজের কাজ শেষ হলে সেভে ক্লিক করুন। সবশেষে ব্লগ পেজের জন্য এটিকে পরিষ্কার ও সহজ রাখুন। শিরোনাম ও ছবিটা আপনার ব্র্যান্ডের সাথে মিলিয়ে আপডেট করুন। রিসেন্ট ব্লগ পোস্ট ব্লকে ক্লিক করুন, তারপর ডান পাশে সাইড বারে পোস্টস পার পেজ অপশনে 6 দিন, যাতে সুন্দর ও সমান লেআউট হয় এবং আরও পোস্ট দেখা যায়। আর রিসেন্ট ব্লগ গ্রিডের ওপরের লেখাটিও আপডেট করুন। আর অবশ্যই কাজ শেষ হলে পেজটি সেভ করতে ভুলবেন না। এখন আপনার সাইট শুধু বিদ্যমান নয়, এটি আসলেই আপনার ব্র্যান্ডের মতো দেখাচ্ছে। আপনি স্ট্রাকচার সেট আপ করেছেন, আপনার লোগো যোগ করেছেন, রং বেছে নিয়েছেন আর নিজের কন্টেন্ট দিয়েছেন। এটাই ছিল ডিজাইনের কাজ। কিন্তু ডিজাইনই সব নয়। সাইট, লাইভ ও পেশাদার দেখালে এখন একে আয়ের উৎসে রূপান্তরের সময়। এই অংশে দেখাবো কিভাবে সার্চ করা কিওয়ার্ড খুঁজে সেগুলোকে কমিশন দেয় এমন অ্যাফিলিয়েট পণ্যে যুক্ত করবেন। আমরা লাভের ওপর ফোকাস করব। আপনি জানবেন কি প্রচার করবেন এবং কেন। প্রথমে সেমরাশ ব্যবহার করে একটি সহজ কিওয়ার্ড খুঁজব।
সেমরাশ দেখায় মানুষ কি সার্চ করছে, যাতে ভালো ট্রাফিক ও কম প্রতিযোগিতার টপিক বেছে নেওয়া যায়। এভাবে আপনার প্রথম ব্লগ পোস্ট গুগলে র্যাঙ্ক করার আর আসল ভিজিটর আনার আরও ভালো সুযোগ পাবে। সাধারণত সেমরাশ 7 দিনের ট্রায়াল দেয়া, কিন্তু আপনি যদি ডেসক্রিপশনের বিশেষ লিঙ্কটি ব্যবহার করেন তাহলে বাড়তি 14 দিনের ট্রায়াল পাবেন। এতে আপনার নিশ ভালোভাবে ঘেঁটে দেখার এবং কন্টেন্ট প্রকাশ শুরু করার জন্য যথেষ্ট সময় পাবেন। এগিয়ে যান এবং সাইন আপ করুন, তারপর আমাকে সেমরাশ ড্যাশবোর্ডে এসে যোগ দিন। সেমরাশ ড্যাশবোর্ড থেকে বাম পাশে থাকা কিওয়ার্ড ম্যাজিক তুলে যান। আপনার মূল টপিকটি টাইপ করুন। সর্বোচ্চ 1 থেকে 3টি শব্দ ব্যবহার করুন। তাহলে আমার উদাহরণ হিসাবে আমি হয়তো লিখব রোড ট্রিপ, তারপর সার্চে ক্লিক করব। সেমরাশ আপনাকে সংশ্লিষ্ট কিওয়ার্ড আইডিয়ার একটি বড় তালিকা তৈরি করে দেবে। চলুন দ্রুত দেখে নিই আপনি যেসব মেট্রিক দেখবেন সেগুলো কি। ইন্টেন্ট দেখায় মানুষটি কি করতে চাইছে। ইনফরমেশনাল মানে তারা কিছু শিখছে। ট্রানজ্যাকশনাল মানে তারা কেনার জন্য প্রস্তুত। কমার্শিয়াল মানে তারা কেনার আগে বিভিন্ন অপশন তুলনা করছে। আর ন্যাভিগেশনাল মানে তারা নির্দিষ্ট কোনো ওয়েবসাইট খুঁজছে। অ্যাফিলিয়েট কন্টেন্টের জন্য কমার্শিয়াল এবং ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে ফোকাস করুন। ওনাই আপনার ভবিষ্যতের ক্রেতা। ভলিউম হচ্ছে মাসিক সার্চ ট্র্যাফিক। কেডি পার্সেন্টেজ হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, 0 থেকে 100 পর্যন্ত একটি স্কোর। নিম্ন স্কোর মানে র্যাঙ্ক করা সহজ। সিপিসি বা কস্ট পার ক্লিক দেখায় বিজ্ঞাপনদাতারা প্রতি ক্লিকে কত টাকা দেন। এটা আপনাকে দিতে হবে না, কিন্তু এটা কিওয়ার্ডের ভ্যালু বোঝার জন্য ভালো একটি সংকেত। আপনি কিওয়ার্ড তালিকার একদম ওপরে মোট কিওয়ার্ড, ভলিউম আর গড় কেডি পার্সেন্টেজের সারাংশ দেখতে পাবেন। এবার চলুন কিছু সহজ সুযোগ খুঁজে বের করি। চলুন কিছু ফিল্টার সেট করে আমাদের প্যারামিটার ঠিক করি। ভলিউম মিনিমাম 100 সার্চ প্রতি মাসে সেট করুন। অ্যাপ্লাই করুন। তারপর কেডি পার্সেন্টেজ ফিল্টার 0 থেকে 50 রেঞ্জে সেট করুন। এরপর ইনটেন্ট ফিল্টার প্রয়োগ করুন এবং ট্রানজ্যাকশনাল নির্বাচন করুন। এতে আমাদের কাছে 146টি কিওয়ার্ড, মোট সার্চ ভলিউম 41,410 এবং গড় কিওয়ার্ড ডিফিকাল্টি 27% থেকে যায়। যদি এই ফিল্টার সেটে খুব কম রেজাল্ট আসে তাহলে কমার্শিয়াল ফিল্টারও যোগ করে দেখুন। এখন শক্তিশালী কেনার ইচ্ছা আছে এমন কিওয়ার্ড খুঁজুন, যেমন বেস্ট এক্স ফর ওয়াই, অথবা কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ধরনের প্রোডাক্ট বাছাই করবেন, কিংবা এক্স বনাম ওয়াই। টপ টুলস ফর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গোল, অথবা এক্স রিভিউ। আমি ম্যাকে কমেন্ট এফ চাপিয়ে এবং তারপর পেজে বেস্ট লিখে সার্চ করি। এভাবে আমি দ্রুত স্ক্যান করে দেখতে পারি কোন কোন কিওয়ার্ডে বেস্ট হাইলাইট হয়েছে। যদি আপনি কোনো কিওয়ার্ড পছন্দ করেন এবং সেটি টার্গেট করতে চান, তাহলে তার পাশে থাকা প্লাস আইকনে ক্লিক করুন। এতে সেটি একটি তালিকায় সংরক্ষিত হবে। প্রথমবার এটি করলে আপনাকে আপনার তালিকার নাম দিতে বলা হবে। আমাদের ক্ষেত্রে সহজ কিছু, যেমন রোড ট্রিপ কিওয়ার্ডস নাম দিলেই চলবে। এখন আপনি দেখতে পাবেন রোড ট্রিপ কিওয়ার্ডস তালিকাটি তৈরি হয়েছে এবং 2000 কিওয়ার্ড ধারণ ক্ষমতার মধ্যে একটি কিওয়ার্ড এতে যোগ হয়েছে। প্রথম কিওয়ার্ডটি যোগ করার পর পরবর্তীতে যেসব কিওয়ার্ড প্লাস আইকন দিয়ে যোগ করতে চান সেগুলো সরাসরি ওই তালিকায় চলে যাবে। আপনি চাইলে প্রতিটি কিওয়ার্ডে ক্লিক করে তার বিভিন্ন ভ্যারিয়েশনও দেখতে পারেন। কিওয়ার্ড ওভারভিউ পেজে নিচে স্ক্রল করুন, তারপর কিওয়ার্ড আইডিয়া সেকশনটি দেখুন। আবার কিওয়ার্ড ম্যাজিক টুল পেজে ফিরে আসি। ধরুন আমার উদাহরণ অনুযায়ী আপনার মূল বিষয়বস্তু হচ্ছে রোড ট্রিপ। এখানে কিছু কিওয়ার্ড আইডিয়া আছে যেগুলো সঙ্গে সঙ্গে চলে এসছে। বেস্ট রোড ট্রিপ স্ন্যাক্স, বেস্ট রোড ট্রিপ কার্স, বেস্ট রোড ট্রিপস, বেস্ট এসইউভি ফর রোড ট্রিপস, অথবা এইটা বেস্ট রোড ট্রিপ অ্যাপস। আমি এইটাকে আমার তালিকায় যোগ করতে যাচ্ছি। এই প্রতিটাই একটি ব্লগ পোস্ট হতে পারে এবং প্রতিটাই এমন পণ্যের দিকে ইঙ্গিত করে যেগুলো মানুষ কিনতে প্রস্তুত। আপনার তালিকা তৈরি হয়ে গেলে বাম পাশে যান এবং কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডারে ক্লিক করুন। তারপর নিচে স্ক্রল করুন এবং আপনার তালিকাটি সিলেক্ট করুন। এরপর ভলিউম অনুযায়ী সাজান, যাতে আপনি সবচেয়ে বেশি ট্রাফিকের সুযোগগুলো খুঁজে পেতে পারেন। সেই কলামের ওপরে থাকা ভলিউম শব্দটিতে ক্লিক করলেই হবে। এই তালিকা দিয়ে আমরা ঠিক করব কোন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেব এবং ব্লগে কি সুপারিশ করব। কিওয়ার্ড আইডিয়া পাওয়ার পর এখন কি প্রচার করবেন এবং কোন প্রোগ্রাম ভালো পে করে তা দেখার সময়। প্রথম ধাপ হলো কিওয়ার্ডের পেছনের পণ্যগুলো খুঁজে বের করা।
আপনার কিওয়ার্ড তালিকাটি দেখে নিজেকে জিজ্ঞাসা করুন, কেউ কি কোনো পণ্য কেনার জন্য খুঁজছে? তারা কি ধরনের পণ্যে আগ্রহী হতে পারে? উদাহরণস্বরূপ, সেরা রোড ট্রিপ স্ন্যাক্স কিওয়ার্ডের জন্য আপনি ভ্রমণোপযোগী স্ন্যাক্স, কুলার বা থার্মোসের মতো পুনঃব্যবহারযোগ্য কন্টেনার সুপারিশ করতে পারেন। সেরা রোড ট্রিপ অ্যাপস হতে পারে জিপিএস টুল, ট্রিপ প্ল্যানার কিংবা অডিও ট্যুর অ্যাপস। রোড ট্রিপের জন্য সেরা গাড়ি হতে পারে তুলনামূলক কন্টেন্ট, যেখানে আপনি অটো ইন্স্যুরেন্স বা রেন্টাল কার সাইটের লিঙ্ক দিতে পারেন। আপনার শীর্ষ কিওয়ার্ডগুলোর সাথে সম্পর্কিত সম্ভাব্য পণ্য বিভাগের তালিকা লিখে রাখুন। দ্বিতীয় ধাপ হলো একজন ক্রেতার মতো গুগলে সার্চ করা। গুগলে আপনার কিওয়ার্ডটি সার্চ করুন এবং দেখুন অন্য ব্লগগুলো কি প্রচার করছে। অ্যাফিলিয়েট ভিত্তিক কন্টেন্ট, সেরা তালিকা, পণ্যের রিভিউ বা গিয়ার গাইড খুঁজে দেখুন। কয়েকটি লিঙ্কে ক্লিক করুন এবং দেখুন সেগুলো অ্যামাজন, ব্র্যান্ড স্টোর বা অন্য কোনো সার্ভিসে নিয়ে যায় কিনা। এগুলো সাধারণত অ্যাফিলিয়েট লিঙ্ক এবং এগুলো আপনাকে ইঙ্গিত দেয় আপনার নিশে ইতিমধ্যে কি কি প্রচার করা হচ্ছে। এখন যেহেতু আপনি জানেন আপনার নিশে কোন পণ্যগুলো খোঁজা হচ্ছে, এবার সময় এসেছে সেগুলোর জন্য অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে বের করা। প্রোডাক্ট বা ব্র্যান্ডের নামের সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিওয়ার্ডটি যোগ করে গুগলে সার্চ করুন। এখানে আমি রোড ট্রিপারদের জন্য একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে পেয়েছি। আপনি চাইলে ইম্প্যাক্ট, শেয়ারাসেল, সিজে অ্যাফিলিয়েট এবং অ্যামাজন অ্যাসোসিয়েটসের মতো অ্যাফিলিয়েট নেটওয়ার্কও ব্যবহার করতে পারেন, যেগুলো ফিজিক্যাল পণ্যের জন্য বেশ ভালো। আপনি যখন কয়েকটি সম্ভাবনাময় অ্যাফিলিয়েট প্রোগ্রাম খুঁজে পাবেন, তখন চলুন দ্রুত এগুলো তুলনা করি আর্নিং পোটেনশিয়াল ক্যালকুলেটর ব্যবহার করে। এটি একটি কাস্টম ওয়ার্কবুক যা আমি বিশেষভাবে আপনার জন্য তৈরি করেছি। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই স্প্রেডশিটটি আপনাকে অনুমান করতে সাহায্য করবে কোন প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি আয় করার সম্ভাবনা রাখে। এটি কিভাবে ব্যবহার করবেন তা এখানে বলা হলো। ডিসক্রিপশনে দেওয়া ওয়ার্কবুকের লিঙ্কে ক্লিক করুন। এরপর যখন এটি লোড হবে, তখন ওপরের ডান পাশে থাকা ইউজ টেমপ্লেট বাটনে ক্লিক করুন। প্রথম কলামে প্রতিটি অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা পণ্যের নাম লিখুন। তারপর সারির ওপর দিয়ে গিয়ে সব ড্রপডাউন অপশনগুলো পূরণ করুন। প্রোডাক্ট টাইপের ক্ষেত্রে এটি কি সফটওয়্যার, কোনো ফিজিক্যাল পণ্য নাকি কোনো সার্ভিস। সাধারণ মূল্য পরিসরের ক্ষেত্রে একটি পণ্যের দাম সাধারণত কত হয়। অ্যাফিলিয়েট পেআউট টাইপের জন্য পেআউট কি নির্দিষ্ট পরিমাণ, একবারের জন্য শতাংশ নাকি পুনরাবৃত্তিমূলক। আনুমানিক কমিশনের ক্ষেত্রে প্রতি বিক্রয়ে আপনি আনুমানিক কত আয় করতে পারেন। কুকি লেন্থ হল লিঙ্কে ক্লিকের কতদিন পর পর্যন্ত আপনি বিক্রয়ের ক্রেডিট পাবেন। সারির 5টি ঘর পূরণ করলে আয় স্কোর স্বয়ংক্রিয়ভাবে হিসাব হবে। উদাহরণস্বরূপ, ফর্মটি পূরণ করলে ক্যালকুলেটরটি এমন দেখাবে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আয় স্কোর রং দিয়ে চিহ্নিত, যা সেরা সুযোগগুলো বুঝতে সাহায্য করে। সবুজ মানে উচ্চ সম্ভাবনা, হলুদ মানে মোটামুটি, তবে আরও ভালো টার্গেটিং দরকার হতে পারে, আর লাল মানে কম সম্ভাবনা। আরও শক্তিশালী বিকল্প খোঁজার কথা ভাবুন। এটি একটা দ্রুত উপায় যাতে আপনি প্রকৃত সংখ্যার ভিত্তিতে কোন অ্যাফিলিয়েট প্রোগ্রামে যোগ দেবেন তা অগ্রাধিকার দিতে পারেন, শুধু অনুভূতির ওপর নয়। আপনি যখন পুরো শীটটি পূরণ করে ভালো একটি মিল খুঁজে পাবেন, তখন অ্যাফিলিয়েট প্রোগ্রামে সাইন আপ করুন, আপনার ইউনিক লিঙ্ক সংগ্রহ করুন এবং সেটি সংরক্ষণ করুন, কারণ পরবর্তী অংশে আমরা যখন আপনার ব্লগ পোস্ট লেখা শুরু করব, তখন সেটি কাজে লাগবে। তাহলে এখন আপনি জানেন কি প্রচার করবেন, কিন্তু কিভাবে সেটিকে এমন একটি ব্লগ পোস্টে রূপান্তর করবেন যা র্যাঙ্ক করে, বিশ্বাস তৈরি করে এবং ক্লিক পায়। এরপর আমরা আপনার প্রথম অ্যাফিলিয়েট ব্লগ পোস্ট তৈরি করব, যা র্যাঙ্ক করার জন্য গঠিত, ক্লিকের জন্য অপটিমাইজড এবং এমনভাবে সাজানো যাতে আপনি আগে কখনো ব্লগ না লিখলেও সহজেই অনুসরণ করতে পারেন। আপনি শিখবেন কিভাবে সঠিকভাবে আপনার লিঙ্কগুলো যোগ করবেন, এসইওর জন্য পোস্টটি সাজাবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পাবলিশ করবেন। শেষ পর্যন্ত আপনার শুধু একটা ব্লগই থাকবে না, বরং ইন্টারনেটে একটা অর্থ উপার্জনের সম্পদও তৈরি হবে। এখন যেহেতু আপনি এসইএম রাশি উচ্চ সম্ভাবনাময় কিওয়ার্ডের একটা তালিকা তৈরি করেছেন, চলুন সেগুলো এক্সপোর্ট করি এবং আপনার ব্লগ পোস্ট লেখার জন্য চ্যাট জিপিটির সাহায্য নিই। আপনি যদি এখনও সেখানে না থাকেন, তাহলে কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডারে যান এবং তারপর আপনার তালিকাটি খুলুন। আপনার প্রধান কিওয়ার্ডের পাশে থাকা বক্সে টিক দিন যেটির সার্চ ভলিউম সবচেয়ে বেশি এবং আপনি যেটি ব্যবহার করতে চান, এবং এর সঙ্গে 3-5টি সম্পর্কিত ভ্যারিয়েশন নির্বাচন করুন। আমার ক্ষেত্রে আমি বেস্ট রোড ট্রিপ অ্যাপস ব্যবহার করতে যাচ্ছি, কারণ বেস্ট রোড ট্রিপ স্ন্যাক্স নিয়ে গবেষণা করার সময় দেখেছি এগুলো এমন পণ্যের সঙ্গে যুক্ত যেগুলো দাম বেশ কম এবং তাই কমিশনও কম। বেস্ট রোড ট্রিপ কার্সের সার্চ ভলিউম ভালো, কিন্তু এর জন্য তেমন ভালো অ্যাফিলিয়েট প্রোগ্রাম নেই। এরপর আমার কাছে এখানে পরবর্তী বড় টপিকটি আছে, যেটি হলো বেস্ট রোড ট্রিপ অ্যাপস।
তাই আমি সফটওয়্যারের দিকেই যাচ্ছি, এটিকে আমার প্রধান কিওয়ার্ড হিসেবে ব্যবহার করব এবং এর সঙ্গে কয়েকটি মিল থাকা কিওয়ার্ডও নির্বাচন করব। এতেই কাজ হয়ে যাওয়ার কথা। এরপর ওপরের ডান পাশে ক্লিক করুন এক্সপোর্টে। তারপর এক্সপোর্ট ডেট এর অধীনে শুধু নির্বাচিতগুলো ব্যবহার করুন এবং একটি ক্ষেত্র ডাউনলোড করুন। প্রতিযোগী কন্টেন্ট খুঁজতে আপনার প্রধান কিওয়ার্ডে ক্লিক করে ওভারভিউ দেখুন। তারপর নিচে স্ক্রল করুন সার্চ অ্যানালিসিস সেকশনে। এটি আপনার কিওয়ার্ডের জন্য গুগলের শীর্ষ ফলাফলগুলো দেখায়, যার মধ্যে ব্লগ, পণ্য রিভিউ এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট রয়েছে। রেফারেন্সের জন্য 2 থেকে 3টি প্রতিযোগী ইউআরএল বেছে নিন। এগুলো আপনার কন্টেন্ট গাইড করতে এবং চ্যাটকে উদাহরণ দিতে সাহায্য করবে। অ্যাফিলিয়েট ব্র্যান্ডের প্রোডাক্ট পেজে লিঙ্ক দেওয়া নিয়ে চিন্তা করবেন না। এখানে আমরা ব্লগ এবং তৃতীয় পক্ষের কন্টেন্টেই ফোকাস করছি। তাহলে আমার ক্ষেত্রে আমি হয়তো এই প্যাক আপ অ্যান্ড গো সাইট, ক্যারোলিন রোজ ট্রাভেল আর এই ইউএস টুডে আর্টিকেলটি ব্যবহার করব। আপনার উপযুক্ত প্রতিযোগীদের ইউআরএলগুলো সেভ করে রাখুন, 1 মিনিট পরেই ওগুলো লাগবে। এরপর চলুন চ্যাট জিপিটি দিয়ে ব্লগের খসড়া লেখি। যে কোনো এআই টুল ব্যবহার করা গেলেও ভালো ফলের জন্য চ্যাট.জিপিটি ডিপ রিসার্চ ফাংশন সেরা। শুরু করতে chat.gpt.com-এ গিয়ে সাইন ইন বা সাইন আপ করুন। নিচের ডেসক্রিপশনে আমার কাস্টম ব্লগ রাইটিং প্রম্পট টেমপ্লেটের লিঙ্ক দেওয়া আছে। ওটা খুলে নিন নতুন একটি ক্রাদে। ওটা খুলে ফেললে ওপরের ডান পাশে থাকা ইউজ টেমপ্লেট বোতামে ক্লিক করুন। এখানে কয়েকটি ভিন্ন ধরনের প্রম্পট টেমপ্লেট আছে। এই কাজের জন্য আমরা প্রথম টেমপ্লেটটাই ব্যবহার করব। এখন ব্র্যাকেটের মধ্যে থাকা যে কোনো তথ্য আপনার নিজের তথ্য দিয়ে বদলে দিন। এর মধ্যে আপনার টপিক, কিওয়ার্ড আর প্রতিযোগী ওয়েবসাইটের ইউআরএল থাকবে। আপনাকে অবশ্যই এসইএমরাশ থেকে আপনার প্রাইমারি কিওয়ার্ড সংগ্রহ করতে হবে। এরপর সম্পূর্ণ করা প্রম্পটটি কপি করে চ্যাটজিপিটিতে পেস্ট করুন। আপনি যদি প্লাস প্ল্যানে থাকেন তাহলে ডিপ রিসার্চ অপশনটি অন করে নিন। প্লাস প্ল্যানের দাম মাসে $20, আর আমার মতে শুধু এই ফিচারটার জন্য এটা সহজেই মূল্যবান। আপনি চাইলে এই প্রম্পট আর পদ্ধতি ফ্রি প্ল্যানে ব্যবহার করতে পারেন, কিন্তু আউটপুট এতটা বিস্তারিত বা কার্যকর হবে না। কিছুক্ষণের মধ্যেই আপনি কারণটা বুঝতে পারবেন। সব শেষে আপনার কিওয়ার্ডে CSV ফাইল আপলোড করুন। তারপর এগিয়ে যান এবং আপনার প্রম্পটটি জমা দিন। প্রম্পট জমা দেওয়ার পর চ্যাটজিপিটি হয়তো আপনাকে কিছু অনুসরণমূলক প্রশ্ন করতে পারে। সেগুলোর উত্তর স্পষ্টভাবে দিন এবং তারপর আপনার উত্তর একবার একটি বার্তা হিসেবে জমা দিন। যদি এটি প্রশ্নগুলো নম্বর দিয়ে দেয়, আমি সাধারণত সেই নম্বর অনুযায়ী উত্তর দিই যাতে প্রশ্নের সাথে মিল থাকে। আপনি যখন প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলেছেন তখন সাবমিট বাটনে ক্লিক করুন। চ্যাটফেল গভীর গবেষণা ফাংশনটি প্রক্রিয়া করতে কয়েক মিনিট সময় নেবে। তাই যখন এটি চিন্তা করছে, চলুন আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি প্রথম ব্লগ পোস্ট প্রকাশের জন্য প্রস্তুত করি। এবার আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান। আপনার প্রথম আর্টিকেল প্রকাশ করার আগে চলুন ওয়ার্ডপ্রেস যখন আপনি সাইট সেট আপ করেছিলেন তখন যে নমুনা কন্টেন্ট দিয়েছিল সেগুলো মুছে ফেলি। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে বাম পাশের সাইডবারে ফসে ক্লিক করুন। সব ডিফল্ট পোস্ট একসাথে সিলেক্ট করতে উপরের চেকবক্সে ক্লিক করুন। বুক অ্যাকশনস ড্রপডাউন থেকে মুভ টু ট্র্যাশ এবং অ্যাপ্লাই সিলেক্ট করুন। এখন আপনার সাইটটি আপনার প্রথম আসল ব্লগ পোস্টের জন্য প্রস্তুত। এরপর চলুন একটি নতুন পোস্ট তৈরি করি। উপরে বাম পাশে অ্যাড নিউ পোস্টে ক্লিক করুন। উপরে ডান পাশে ছোট আইকনে ক্লিক করে র্যাঙ্ক ম্যাথ সাইডবার খুলুন। সেমরাশ থেকে আপনার প্রাইমারি কিওয়ার্ডটি কপি করে ফোকাস কিওয়ার্ড ফিল্ডে পেস্ট করুন। এতে র্যাঙ্ক ম্যাথ আপনার টপিক অনুযায়ী নির্দিষ্ট সিও টিপস দিতে পারবে। এরপর চলুন চ্যাট থেকে আপনার ব্লগটি এখানে পেস্ট করি। এখন পর্যন্ত চ্যাট আপনার আর্টিকেল লেখা শেষ করে ফেলার কথা। আপনার চ্যাটজিপিটি ট্যাবে ফিরে যান। সেখানে গেলে আপনার নতুন আর্টিকেলটি স্ক্রল করে দেখুন। আপনি দেখতে পাচ্ছেন চ্যাট ইন্টারনেট জুড়ে 22টি ভিন্ন উৎস দেখেছে এবং একটি দারুণ আর্টিকেল তৈরি করেছে, যা তথ্যভিত্তিক, সুন্দর ছবি রয়েছে, ভালোভাবে ফরম্যাট করা হয়েছে এবং আমাদের ব্লগের জন্য শুরু করার উপযুক্ত। এখনই সংক্ষেপে দেখলেও বুঝতে পারছি এটা নিখুঁত নয়, তবে
এটা আমাদের জন্য শুরু করার জন্য সত্যিই দারুণ একটি ভিত্তি হবে। নিচে এই ছোট কপি আইকনে ক্লিক করুন, তারপর আবার ওয়ার্ডপ্রেসে ফিরে যান এবং মেইন এডিটর উইন্ডোতে আর্টিকেলটি পেস্ট করুন। শেষে চলুন অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দিই। কখনো কখনো এআই শুরুতে বা শেষে অপ্রয়োজনীয় কথা যোগ করে দেয়, যেমন কোনো শুভেচ্ছা বা বিদায় বার্তা। পোস্টটি দ্রুত দেখে নিন এবং যেগুলো অপ্রয়োজনীয় মনে হয় সেগুলো মুছে ফেলুন। এই শুভেচ্ছা বার্তায় বলা হয়েছে, চমৎকার ম্যাট, আমি ব্লগ পোস্টটি করব। এরপর আপনার আর্টিকেলের শিরোনাম কপি করুন এবং এডিটরের উপরের অ্যাডহেল ফিল্ডে পেস্ট করুন। তারপর শিরোনাম ব্লকের পাশে থাকা চোখের আইকনে ক্লিক করুন, যাতে প্রকাশিত পেজে শিরোনামটি লুকানো থাকে। আপনার ডিজাইন টেমপ্লেট সম্ভবত অন্য কোথাও এটি দেখাবে। এখন আপনার ড্রাফট ওয়ার্ডপ্রেসে আছে এবং ফরম্যাটিংয়ের জন্য প্রস্তুত। পরবর্তী ধাপে যাওয়ার আগে চলুন ড্রাফটটি একটু গুছিয়ে নেই এবং নিশ্চিত হই যে এটি আসলেই আপনার মতো শোনাচ্ছে। প্রথমে যে কোনো ফরম্যাটিং সমস্যা ঠিক করুন। উদাহরণস্বরূপ, যদি পোস্টের মূল অংশে মেটা ডিসক্রিপশন শব্দগুচ্ছটি দেখা যায়, তাহলে সেটি মুছে দিন এবং শুধু আসল বর্ণনা বা পোস্টের সারাংশ রেখে দিন। কখনো কখনো উদ্ধৃতি বা লিঙ্ক অদ্ভুত জায়গায় চলে আসে অথবা তারা শব্দ কেটে দেয়। এসব খুঁজে বের করে ঠিকঠাক করে নিন। আপনি লক্ষ্য করবেন এখানে ছবির জন্য একটি ক্যাপশন আছে যেটা চ্যাট টেনে এনেছে। সম্ভবত চ্যাট ওই ছবিটি কারো অন্য ওয়েবসাইট থেকে নিয়েছে এবং আমরা সেটা ব্যবহার করতে পারি না, তবে এটাও সম্ভব যে ছবিটি সে নিজেই তৈরি করেছে। এআই প্রযুক্তি খুব দ্রুত পরিবর্তন হয়, তাই আপনি যখন এই প্রক্রিয়াটি করছেন তখন প্রযুক্তি কোনো পর্যায়ে আছে তার উপর অনেক কিছু নির্ভর করে। এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো পদ্ধতি হল নিজের ছবি যোগ করা অথবা স্টক ফটো খুঁজে নেওয়া। তাই আমরা পরে কিছু ছবি যোগ করব। আপনি অপ্রয়োজনীয় বা ভাঙা লিঙ্কগুলো মুছে ফেলতে পারেন, তবে কিছু উচ্চমানের বাহ্যিক উৎস রেখে দিন। সরকারি রিসোর্স বা বিশ্বস্ত ব্লগের মতো সম্মানিত সাইটে লিঙ্ক দিলে আসলে আপনার এসইওতে সহায়তা করতে পারে। এটি গুগলকে দেখায় যে আপনি অনলাইনে বৃহত্তর আলোচনায় অবদান রাখছেন। শুধু সাবধান থাকুন। যদি কোনো আর্টিকেল এমন কিছু উল্লেখ করে যা সাধারণ জ্ঞানের বাইরে, যেমন নির্দিষ্ট পরিসংখ্যান বা সংখ্যা, তাহলে বিশ্বাসযোগ্যতার জন্য সেই সূত্রগুলো রেখে দেওয়া ভালো। এছাড়াও লিঙ্ক নিয়ে কথা বলতে গেলে ডিফল্টভাবে লিঙ্কগুলো ডু ফলো হিসেবে চিহ্নিত থাকে, যা গুগলকে জানায় যে আপনি সেই সাইটের জন্য সমর্থন দিচ্ছেন। তাই এই লিঙ্কগুলো শুধুমাত্র সেই সব উৎসের জন্য ব্যবহার করুন যেগুলো আপনি বিশ্বাস করেন। কখনোই এগুলো পেইড লিঙ্ক বা সন্দেহজনক কন্টেন্টের জন্য ব্যবহার করবেন না। আমরা পরে অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আলোচনা করার সময় নো ফলো লিঙ্ক নিয়ে বলবো। এখন এতে ব্যক্তিগত ছোঁয়া যোগ করার কারণ কি? গুগলের ইয়েড গাইডলাইনগুলো এমন কন্টেন্টকে অগ্রাধিকার দেয় যেখানে বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা, কর্তৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা প্রকাশ পায়। এ কারণেই শুধুমাত্র এআই জেনারেটেড ব্লগ পোস্টগুলো প্রায়ই ব্যর্থ হয়। এগুলো এমন মনে হয় না যেন কেউ আসলেই প্রোডাক্টটি ব্যবহার করেছে বা বিষয়টি বুঝে সে লিখেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আপনার কন্টেন্টকে আসল, বাস্তব, মানবিক মনে হতে হবে। তাহলে কিভাবে সেটা করবেন তা এখানে বলা হলো। আপনার খসড়া জোরে পড়ুন যাতে অস্বস্তিকর বা রৌক্তিক বাক্যগুলো ধরতে পারেন। এটি আপনার নিজের ভাষায় পুনরায় লিখুন। আপনি কিভাবে এটা আপনার বন্ধুকে বোঝাতেন এবং ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করুন। আপনি যদি প্রোডাক্টটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার সৎ মতামত, টিপস বা তুলনা যুক্ত করুন। এমনকি ছোট ছোট বিস্তারিত বিষয়ও, যেমন এটা আমার ক্যারি অন ব্যাগে ঢুকে যায় বা ব্যাটারিটা পুরো সপ্তাহান্তে টিকেছিল, বড় পার্থক্য গড়ে তোলে। এর একটা দারুণ উদাহরণ হলো সিরিয়াস ইটস নামের একটি ব্লগের প্রোডাক্ট রাউন্ড আপ, যেখানে তারা 12টি ভিন্ন ধরনের ফিশ স্প্যাচুলা রিভিউ করেছে। শুধু পাবলিকলি পাওয়া যায় এমন প্রোডাক্ট স্পেসিফিকেশন সংক্ষেপে বলার বদলে তারা প্রতিটি স্প্যাচুলা নিজেরা টেস্ট করেছে, নিজেদের তোলা ছবি দিয়েছে এবং ব্যাখ্যা করেছে কেন কোনোটি নির্দিষ্ট ধরনের রান্না বা ভিন্ন ব্যবহারকারীর জন্য ভালো হতে পারে। এই ধরনের হাতেকলমে অভিজ্ঞতাই গুগল পছন্দ করে, যেটা এআই নকল করতে পারে না আর পাঠকদের মধ্যে বিশ্বাস তৈরি করে। তাহলে আপনি কি এআই ব্যবহার করবেন? নিশ্চয়ই। এআই দারুণ একটা টুল, কিন্তু এটাও ঠিক, এটা কেবল একটি টুলই। আইডিয়া খসড়া করতে, ব্যাকরণ ঠিক করতে আর কাজ দ্রুত করতে এটা ব্যবহার করুন। কিন্তু শুধু সাধারণ এআই কন্টেন্ট কপি পেস্ট করে গুগলে ভালো ফলাফলের আশা করবেন না। গুগল এমন কন্টেন্টকে পুরস্কৃত করে যা ইন্টারনেটে নতুন মূল্য যোগ করে, শুধু আগের কিছু সারাংশ নয়। তাই যদি আপনি চান আপনার ব্লগ আলাদা দেখাক, তাহলে এআই এর দক্ষতার সঙ্গে নিজের অভিজ্ঞতা, অন্তর্দৃষ্টি আর কণ্ঠস্বর মিলিয়ে দিন। এটাই জয়ের সেরা সংমিশ্রণ।
এবার কিভাবে সঠিকভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করবেন যাতে আপনার এসইও ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখি। আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করার আগে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার: আইনি প্রকাশ আর নো ফলো লিঙ্ক। চলুন আইনি দিকটা দিয়ে শুরু করি। আপনার পাঠকরা যুক্তরাষ্ট্রে থাকলে এফটিসি অ্যাফিলিয়েট সম্পর্ক প্রকাশ করা বাধ্যতামূলক করে। এটি কেবল নিয়ম নয়, বরং পাঠকদের আস্থা বাড়ায়। তাহলে এখানে একটা সহজ লাইন আছে যা ভালো কাজ করে। এই পোস্টে অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে। আপনি যদি এই লিঙ্কগুলোর মাধ্যমে কিছু কেনেন, তাহলে আপনার কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আমি কমিশন পেতে পারি। এখন এটা কোথায় রাখবেন? আমি সাজেস্ট করি পোস্টের একদম ওপরে আপনার প্রথম অ্যাফিলিয়েট লিঙ্কের আগে এটা দিন। এটা যেন সহজে দেখা যায় এবং সাধারণ 7 ভাষায় লেখা হয় সেটা নিশ্চিত করুন। কিছু প্রোগ্রাম যেমন অ্যামাজন বা আর্থিক অ্যাফিলিয়েটদের ক্ষেত্রে আরও নির্দিষ্ট ডিসক্লোজার লাগতে পারে, যেমন লিঙ্কের একদম পাশে ডিসক্লেইমার দেওয়া। তাই প্রতিটি প্রোগ্রামের নিয়ম অবশ্যই দেখে নিন। এখন নোফ্লো লিঙ্ক কি আর কেন এটা নিয়ে ভাবা উচিত? নোফ্লো লিঙ্ক আসলে সাধারণ একটা লিঙ্ক যার সঙ্গে বিশেষ একটা ট্যাগ থাকে যা সার্চ ইঞ্জিনকে বলে দেয় আপনি যে সাইটে লিঙ্ক দিচ্ছেন সেখানে যেন এসইও ক্রেডিট বা লিঙ্ক জুস না যায়। এটা গুরুত্বপূর্ণ কারণ গুগল চায় না কেউ পেইড বা স্প্যামে লিঙ্ক দিয়ে র্যাঙ্কিংয়ে কারসাজি করুক। কারণ অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেই ক্যাটাগরিতে পড়ে, তাই সবসময় এগুলোকে নোফ্লো হিসেবে চিহ্নিত করা উচিত। আপনি যদি তা না করেন তাহলে আপনার র্যাঙ্কিং ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা আরও খারাপ শাস্তিও পেতে পারেন। তাই সাধারণ নিয়ম হিসেবে টাকার লেনদেন থাকলে নোফ্লো ব্যবহার করুন। এখন প্রতিবার পোস্ট করার বা লিঙ্ক যোগ করার সময় নোফ্লো সেটিং নিয়ে চিন্তা করার বদলে আমরা থার্স্টি অ্যাফিলিয়েটস নামে একটি সহজ প্লাগইন ইনস্টল করব যা সবকিছু স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। পোস্ট এডিটরে ফিরে গিয়ে উপরের বারে সেভ ড্রাফটে ক্লিক করুন। তারপর উপরের বাম পাশে থাকা আপনার সাইট আইকনে ক্লিক করুন যাতে আবার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যেতে পারেন। বাম পাশের সাইড বারে যান, প্লুজেন্সে ক্লিক করুন এবং নিউ প্লুজেন যোগ করুন। থার্স্টি অ্যাফিলিয়েটস লিখে সার্চ করুন। যেটা আমরা খুঁজছি সেটা হলো এটা, থার্স্টি অ্যাফিলিয়েটস। অ্যাফিলিয়েট লিঙ্ক, লিঙ্ক ব্র্যান্ডিং, লিঙ্ক ট্র্যাকিং এবং মার্কেটিং প্লাগইন। এখনই ইনস্টল করুন এবং তারপর অ্যাক্টিভেট করুন। এরপর চলুন থার্স্টি অ্যাফিলিয়েটস কনফিগার করি। আপনি চাইলে এই ওয়েলকাম উইন্ডোটা স্কিপ করতে পারেন এবং বাম পাশে থার্স্টি অ্যাফিলিয়েটসে যান এবং সেটিংসে ক্লিক করুন। তারপর বাম পাশে থার্স্টি অ্যাফিলিয়েটস মেনুতে লিঙ্ক অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন। নিচে স্ক্রল করুন এবং ইউজ নো ফলো অন লিঙ্কস অপশনটি হ্যাক করুন এবং তারপর ওপেন লিঙ্কস ইন নিউ উইন্ডো অপশনটি হ্যাক করুন। নিচে স্ক্রল করে সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এখন আপনার সব অ্যাফিলিয়েট লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে নতুন ট্যাবে খুলবে এবং নো ফলো হিসাবে চিহ্নিত হবে। এখন চলুন আপনার প্রথম অ্যাফিলিয়েট লিঙ্কটি যোগ করি। বাম পাশে থার্স্টি অ্যাফিলিয়েটসে যান, তারপর অ্যাড অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করুন। টাইটেলের নিচে আপনি যে পণ্যটি প্রচার করতে চান তার নাম লিখুন। তারপর আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি গন্তব্য পেস্ট করুন। এরপর একটা পণ্যের ছবি যোগ করুন। সবচেয়ে ভালো হয় আপনি নিজের তোলা ছবি বা স্ক্রিনশট ব্যবহার করুন, অথবা পণ্যের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি অফিসিয়াল ছবি ডাউনলোড করুন। অবশ্যই প্রতিযোগী প্রতিষ্ঠানের ছবি ব্যবহার এড়িয়ে চলুন যাতে কপিরাইট সমস্যা না হয়। ডান পাশে লিঙ্ক ক্যাটাগরিজের নিচে একটা ক্যাটাগরি তৈরি করুন, যেমন ট্রাভেল সফটওয়্যার বা ফিটনেস টুলস, এরকম সাধারণ কিছু, এবং তারপর ওপরের ডান পাশে সেভ লিঙ্কে ক্লিক করুন। এখন এই অ্যাফিলিয়েট লিঙ্কটি আপনার পুরো সাইটে ব্যবহার করার জন্য প্রস্তুত। পরিষ্কার, ব্র্যান্ডেড এবং এসইও অনুযায়ী মানানসই। এখন চলুন আপনার ব্লগ পোস্টের লিঙ্কটি যোগ করি। পোস্টে ফিরে যান এবং আপনার ব্লগটি এডিট করুন। অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করার 3টি প্রধান উপায় আছে: ইনলাইন টেক্সট লিঙ্ক, ক্লিকযোগ্য ছবি এবং বাটন। আমি আপনাকে প্রতিটা কিভাবে যোগ করতে হয় তা দেখাবো। ইনলাইন টেক্সট লিঙ্ক দিয়ে শুরু করুন। আপনার রিকমেন্ড করা পণ্যের নাম যেখানে প্রথম এসেছে সেটি খুঁজে নিন। এটি হাইলাইট করুন, তারপর ফ্লোটিং টুলবারে থার্স্টি অ্যাফিলিয়েটসের জন্য এতে ক্লিক করুন। তারপর আপনার সদ্য তৈরি করা অ্যাফিলিয়েট লিঙ্কটি খুঁজে বের করুন এবং সেটি ইনসার্ট করুন। এখন কেউ যখন পণ্যের নামের ওপর ক্লিক করবে তখন তারা অ্যাফিলিয়েট লিঙ্কের গন্তব্যে চলে যাবে। এবার চলুন একটা ক্লিকযোগ্য ছবি যোগ করি। আপনি যেখানে ছবি যোগ করতে চান তার ঠিক আগের ব্লকে ক্লিক করুন। তারপর ওপরের বাম পাশে প্লাস আইকনে ক্লিক করুন।
এবং ফার্স্ট অ্যাফিলিয়েটস এর ইমেজ সার্চ করুন, তারপর ব্লগটিতে ক্লিক করুন যাতে এটি আপনার ব্লগে ইনসার্ট হয়। তারপর ব্লকে আপনার নতুন অ্যাফিলিয়েট লিঙ্কটি সার্চ করে সেটি সিলেক্ট করুন। এটি পণ্যের ছবি দেখালে সেটি সিলেক্ট করে এগিয়ে যান। এখন কেউ যখন ছবিটিতে ক্লিক করবে তখন অ্যাফিলিয়েট লিঙ্কটি নতুন ট্যাবে খুলবে। সবশেষে চলুন একটি বাটন যোগ করি। এই সেকশনের নিচে যান, শেষ টেক্সট ব্লকে ক্লিক করুন, তারপর বাম পাশে বাটন সার্চ করুন এবং বাটনস সিলেক্ট করুন। বাটনের টেক্সটটি একটি ভালো কল টু অ্যাকশনে সেট করুন, যেমন বর্তমান দাম দেখুন বা এখনই সাইন আপ করুন। বাটনটি মাঝখানে আনার জন্য এই চেঞ্জ আইটেমস জাস্টিফিকেশন বাটনে ক্লিক করুন এবং তারপর জাস্টিফাই আইটেম সেন্টার ক্লিক করুন। এবং আমি এখানে একটা বিষয় জানাতে চাই, বাটনের ক্ষেত্রে অ্যাফিলিয়েট লিঙ্ক বাটনে ক্লিক করলে শুধু টেক্সটে লিঙ্ক যোগ হয়। আমরা চাই বাটনটি ক্লিকযোগ্য হোক, তাই আমরা থার্স্টি অ্যাফিলিয়েটস থেকে আপনার ক্লোক লিঙ্কটি যোগ করতে চাই। আপনার ক্লোক লিঙ্ক খুঁজে পেতে প্রথমে ড্রাফটটি সেভ করুন, তারপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান, থার্স্টি অ্যাফিলিয়েটসে যান, আপনার প্রোডাক্টে ক্লিক করুন এবং তারপর ক্লোক ডলটি কপি করুন। এখন আবার আপনার পোস্টে ফিরে আসুন, বাটনটি খুঁজে বের করুন এবং তারপর বাটনে ক্লিক করুন। এরপর রেগুলার লিঙ্ক টুল ব্যবহার করে লিঙ্কটি যোগ করুন। এখন কেউ যখন বাটনে ক্লিক করবে তখন তারা আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। তাহলে আপনার পোস্টে কতগুলো লিঙ্ক যোগ করা উচিত? সাধারণত প্রতি প্রোডাক্টে 2 থেকে 3টি লিঙ্কই যথেষ্ট। একটি প্রথমবার উল্লেখের কাছে, একটি চূড়ান্ত আলোচনার পরে এবং চাইলে তৃতীয় একটি লিঙ্ক। যদি পোস্টটি বড় হয় এবং এতে সত্যিকারের মূল্য যোগ হয়, অথবা যেমন আমি করেছি, ছবিটিকেও ক্লিকযোগ্য করুন। লিঙ্ক স্টাফিং এড়িয়ে চলুন। প্রতিবার কোনো প্রোডাক্টের উল্লেখ হলেই লিঙ্ক করবেন না। গুগল এটিকে স্প্যামি মনে করে এবং এতে ব্যবহারকারীর অভিজ্ঞতা খারাপ হয়। ইচ্ছাকৃতভাবে লিঙ্ক দিন এবং পরিমাণ নয়, স্পষ্টতার উপর গুরুত্ব দিন। এখন চলুন একটি ফিচার্ড ইমেজ তৈরি করি। এটি সেই ছবি যা আপনার ব্লগ পোস্টের উপরে দেখা যায় এবং যখন আপনার পোস্ট সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপে শেয়ার করা হয় তখনও মানুষ এটিই দেখে। একটি ভালো ফিচার্ড ইমেজ এমনভাবে ভিজুয়ালি বোঝাতে হবে যে আপনার পোস্টটি কি নিয়ে এবং এমনভাবে আকর্ষণীয় হতে হবে যাতে মানুষ শিরোনাম না পড়লেও ক্লিক করতে চায়। শুরু করতে একটি নতুন ট্যাব খুলুন এবং ক্যানভা খামে যান। সাইন ইন করুন অথবা একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর উপরে বাম পাশে ক্রিয়েট ডিজাইন ক্লিক করুন, কাস্টম সাইজ নির্বাচন করুন, তারপর 200 পিক্সেল বাই 630 পিক্সেল লিখুন। এরপর ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করুন। এই সাইটটি ব্লগ প্রিভিউ এবং সোশ্যাল শেয়ারিং দুটোর জন্যই ভালোভাবে কাজ করে। এরপর আপনার টপিকের সাথে মানানসি একটি উচ্চমানের ছবি ব্যবহার করুন। নিজের ছবি আপলোড করতে বাম পাশের সাইড বারে আপলোডস ক্লিক করুন, তারপর আপলোড ফাইলস ক্লিক করুন, অথবা ক্যানভাতে একটি স্টক ফটো খুঁজে নিন। বাম পাশের সাইড বারে এলিমেন্টস ক্লিক করুন, তারপর কিছু একটা সার্চ করুন। যখন আপনি পছন্দের কোনো ছবি খুঁজে পাবেন সেটি ক্লিক করে ফ্রেমে ড্র্যাগ করুন, তারপর ফ্রেমটি পূর্ণ করতে ছবির আকার ঠিক করুন। এরপর টেক্সট যোগ করুন। বাম পাশে টেক্সট ক্লিক করুন, তারপর একটি হেডিং স্টাইল বা প্রস্তুত ফন্ট কম্বিনেশন বেছে নিন। টেক্সটের জন্য আপনার ব্লগে শিরোনাম বা তার চেয়ে ছোট আকর্ষণীয় কোনো সংস্করণ ব্যবহার করুন। রং, আকার আর ইফেক্ট ঠিক করুন যেন আপনার টেক্সট পড়তে সহজ হয়। প্রয়োজনে কন্ট্রাস্ট বাড়াতে আপনি ব্যাকগ্রাউন্ড ছবিটা একটু ম্লান করে দিতে পারেন। ছবিটিতে ক্লিক করুন, এডিট ক্লিক করুন, তারপর অ্যাডজাস্টে যান, এরপর ব্রাইটনেস কমিয়ে দিন একটু মাত্রা। আপনার ছবি ডিজাইন করা শেষ হলে উপরের ডান পাশে শেয়ার ক্লিক করুন। এরপর ডাউনলোড ক্লিক করুন, তারপর পিএনজি নির্বাচন করুন এবং ডাউনলোড ক্লিক করুন। ওয়ার্ডপ্রেসে ফিরে এসে ডান পাশের সাইড বারটি যদি খোলা না থাকে তাহলে পাবলিশ বাটনের পাশে থাকা আইকনে ক্লিক করে খুলুন। তারপর পোস্ট ট্যাবে যান, নিচে স্ক্রল করুন এবং সেট ফিচার্ড ইমেজ ক্লিক করুন। এরপর আপনার নতুন ছবিটি আপলোড করুন। ছবির শিরোনাম ও অল্ট টেক্সটে আপনার প্রধান কিওয়ার্ড ব্যবহার করুন।
তারপর সেট ফিচার্ড ইমেজ ক্লিক করে এই প্রয়োগ করুন। এখন আপনার পোস্টে ক্লিকযোগ্য ফিচার্ড ইমেজ আছে, যা দর্শক টানবে ও ব্লগকে পেশাদার করবে। এখন চলুন আপনার ব্লগ পোস্টটি এমনভাবে অপটিমাইজ করি যাতে এটি পাঠক এবং সার্চ ইঞ্জিন দুজনের জন্যই সহজে নেভিগেট করা যায়। চলুন প্রথমে একটি পোস্ট ক্যাটাগরি যোগ করি। ডান পাশের সাইড বারে ক্যাটাগরি সেকশনে স্ক্রল করুন, ড্রপডাউনটি খুলুন। এরপর একটি বিদ্যমান ক্যাটাগরি বেছে নিন অথবা অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করুন। নতুন ক্যাটাগরি তৈরি করার সময় আগেভাগে চিন্তা করুন আপনি ভবিষ্যতে কি ধরনের কন্টেন্ট প্রকাশ করবেন, টিউটোরিয়াল, রিভিউ, তুলনামূলক আলোচনা। অনুযায়ী ক্যাটাগরি নির্ধারণ করুন। যদি প্রয়োজন হয় একটি পোস্ট একাধিক ক্যাটাগরিতে যুক্ত করতে পারেন। এবার চলুন ট্যাগ যোগ করি। আপনি আগে যে চ্যাট জিপিটি প্রম্পট টেমপ্লেট ডকুমেন্টটি ব্যবহার করেছিলেন সেটি আবার খুলুন। নিচের বর্ণনায় চ্যাট জিপিটি প্রম্পট ডকুমেন্ট টেমপ্লেটের একটি লিঙ্ক দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস ট্যাগ জেনারেশন প্রম্পট পর্যন্ত স্ক্রল করুন। প্রম্পট টেমপ্লেট লেখা হেডারের নিচের সবকিছু কপি করুন, তারপর সেটি আপনার বিদ্যমান চ্যাট জিপিটি চ্যাটে পেস্ট করুন। এরপর আপনার ব্লগ পোস্টের পুরো টেক্সট কপি করে প্রম্পটের নিচে পেস্ট করুন। এটি করতে আমি পরামর্শ দেব ব্লগ পোস্টে যান এবং তারপর প্রিভিউতে ক্লিক করুন। এখান থেকে সহজেই পেজে ক্লিক করে কমেন্টে চাপলেই সবকিছু কপি করা যায়। এতে টপ টুলবারের কিছু জিনিসও চলে আসবে, কিন্তু সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এবার আবার চ্যাট জিপিটিতে ফিরে যান এবং ব্র্যাকেট করা লাইনের নিচে এটি পেস্ট করুন। একটা ছোট্ট কথা বলে রাখি, এই ধাপে আপনার ডিপ রিসার্চ এনাবেল করার দরকার নেই। সবকিছু পেস্ট হয়ে গেলে প্রম্পটটি সাবমিট করুন। চ্যাট জিপিটি প্রাসঙ্গিক ট্যাগ তৈরি করে দেবে। এবার এগুলো কপি করে নিন। এখন ব্লগ এডিটরে ফিরে যান, ডান পাশে স্ক্রল করে ট্যাগ সেকশনে যান, তারপর সেখানে কপি করা ফলাফলগুলো পেস্ট করুন। শেষের ফলাফলটি যেন ঠিকমতো যোগ হয় সেজন্য কমা চেপে দিতে হতে পারে। এখন আপনার পোস্ট আরও ভালোভাবে সাজানো হয়েছে এবং পাঠকদের জন্য খুঁজে পাওয়া সহজ হবে। এখন যদি আপনার ব্লগ পোস্টটি বড় হয় বা একাধিক সেকশন থাকে, তাহলে পাঠকদের খুঁজে পেতে সাহায্য করতে চলুন একটা টেবিল অফ কন্টেন্টস যোগ করি। আপনার আর্টিকেলের উপরে স্ক্রল করুন এবং তারপর সারাংশটি সিলেক্ট করুন। ওপরে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করুন এবং তারপর র্যাঙ্ক ম্যাথ সার্চ করুন। এরপর টেবল অফ কন্টেন্টস বাই র্যাঙ্ক ম্যাথ সিলেক্ট করুন। আপনার পোস্টের হেডারগুলোর উপর ভিত্তি করে টেবিল অফ কন্টেন্টস স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। এখানে হেডার কিভাবে কাজ করে তার একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। ব্লগের শিরোনাম ইতিমধ্যেই হেডিং 1 হিসেবে সেট করা থাকে, তাই আপনার পোস্টের মধ্যে মূল সেকশনের জন্য হেডিং 2 এবং উপসেকশনের জন্য হেডিং 3 ব্যবহার করুন। পরিষ্কার গঠিত হেডারগুলো পড়ার সুবিধা বাড়ায় এবং গুগলকে আপনার কন্টেন্ট বুঝতে সাহায্য করে। প্রয়োজনে আপনার ব্লগ পোস্টে অস্পষ্ট সেকশন টাইটেল আপডেট করুন বা হেডার লেভেল ঠিক করুন। টেবিল অফ কন্টেন্টসে আপনি চাইলে আইকনটি, চোখের চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট হেডার লুকাতে বা দেখাতে পারেন। এখন চলুন আপনার ব্লগ পোস্টকে র্যাঙ্ক করার সর্বোচ্চ সুযোগ দিই। উপরে ডান পাশে র্যাঙ্ক ম্যাথ বাটনে ক্লিক করুন এবং চেকলিস্ট সাইডবার খুলুন। নিচে স্ক্রল করুন এবং চেকলিস্টটি দেখুন। সবুজ চেকমার্ক মানে আপনি প্রস্তুত, সব ঠিক আছে। লাল এক্স চিহ্ন দেখায় কোন কোন জায়গায় উন্নতি করা দরকার। আপনি যখন প্রতিটি ড্রপডাউন ক্লিক করবেন, প্রতিটি আইটেম স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকবে। চলুন আমরা একসাথে কয়েকটা উদাহরণ দেখি। যদি র্যাঙ্ক ম্যাথ আপনার কিওয়ার্ড ডেন্সিটিকে খুব বেশি বা খুব কম হিসাবে চিহ্নিত করে, তাহলে আপনাকে সেটা ঠিক করতে হবে। আপনার ফোকাস কিওয়ার্ড মোট শব্দ সংখ্যার 1 থেকে 1.5% মধ্যে থাকা উচিত। যদি এটা খুব কম হয়, তাহলে আপনি আপনার কিওয়ার্ড যথেষ্ট ভালোভাবে টার্গেট করছেন না। এটা বেশি হলে স্প্যামই মনে হতে পারে। এডিট গাইড করতে চ্যাট জিপিটি ব্যবহারের পরামর্শ দিচ্ছি। এখানে একটা প্রম্পট আছে, এটি ব্যবহার করুন। আমার কিওয়ার্ড ডেন্সিটি তাই আপনার সংখ্যাটা বসান। আপনি কি বলতে পারেন কোথায় স্বাভাবিকভাবে আমার ফোকাস কিওয়ার্ড আমার ক্ষেত্রে বেস্ট রোড ট্রিপ অ্যাপস যোগ করলে সেটা প্রায় 1% হবে? তারপর প্রম্পটটি সাবমিট করুন। ওরা যে পরিবর্তনগুলো প্রস্তাব করবে সেগুলো ম্যানুয়ালি করুন, তারপর আবার আপনার স্কোর চেক করুন। আপনার আপডেটগুলো জোরে পড়ে শুনুন। যদি শুনতে অস্বাভাবিক লাগে তাহলে ঠিক করে নিন। এবং শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো সংখ্যার চেয়ে ব্লগের স্পষ্টতা ও প্রবাহকে অগ্রাধিকার দিন। আমি এই প্রম্পটটি চ্যাট প্রম্পট টেমপ্লেট ডকুমেন্টের নিচে যুক্ত করেছি।
আপনি চাইলে সহজে কপি পেস্ট করার জন্য এটি ব্যবহার করতে পারেন। কিছু চেকলিস্ট আইটেম আপনাকে আপনার সিউ টাইটেল, মেটা ডিসক্রিপশন বা পোস্ট অল এডিট করতে বলবে। এগুলো পরিবর্তন করতে ইডিট স্ন্যাপেটে ক্লিক করুন। তারপর র্যাঙ্ক ম্যাথের সুপারিশ অনুযায়ী পরিবর্তন করুন। র্যাঙ্ক ম্যাথ স্কোর 100-র মধ্যে যতটা সম্ভব 100 এর কাছাকাছি রাখার চেষ্টা করুন, তবে একেবারে নিখুঁত করতে গিয়ে চাপ নেবেন না। লক্ষ্য হচ্ছে এমন অর্থবহ উন্নতি করা যা পাঠকদের উপকারে আসে এবং আপনার সার্চ ভিজিবিলিটি বাড়ায়। আপনি যদি র্যাঙ্ক ম্যাথ বাটনটিকে সবুজ দেখাতে পারেন, তাহলে আপনি ভালো অবস্থানে আছেন। আপনার কন্টেন্ট অপটিমাইজড এবং প্রস্তুত হলে এবার আপনার ব্লগ পোস্টটি লাইভ করার সময়। এডিটরের উপরের ডান পাশে থাকা নীল পাবলিশ বাটনে ক্লিক করুন। পপ-আপে ভিজিবিলিটি অবশ্যই পাবলিকে সেট করা থাকবে। এরপর আপনি চাইলে সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারেন বা পরে করার জন্য শিডিউল করতে পারেন। সবকিছু ঠিকঠাক দেখালে আবার পাবলিশে ক্লিক করে নিশ্চিত করুন আপনার পোস্ট এখন লাইভ। ভিউ পোস্টে ক্লিক করে দেখুন আপনার সাইটে কেমন দেখাচ্ছে। একবার ফরম্যাটিং, ছবি আর লিঙ্কগুলো ভালোভাবে দেখে নিন। তারপর শেয়ার করুন। লিঙ্কটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, আপনার ইমেইল লিস্টে পাঠান অথবা প্রাসঙ্গিক অনলাইন কমিউনিটিগুলোতে শেয়ার করুন। এখন দ্রুত সাইট ক্যাশিং আবার চালু করে দিন, যাতে ভিজিটরদের জন্য ওয়েবসাইট দ্রুত লোড হয়। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান, বাম পাশের ন্যাব বারে প্রয়োজনসে ক্লিক করুন। তারপর লাইট স্পিড খেচ খুঁজে বের করুন এবং অ্যাক্টিভেটে ক্লিক করুন। দারুণ কাজ করেছেন! আপনার প্রথম অ্যাফিলিয়েট ব্লগ পোস্ট এখন লাইভ। এটি অপটিমাইজড, মনিটাইজড এবং একদম সেই সব মানুষের জন্য প্রস্তুত যারা আপনার লেখার বিষয়েই খুঁজছে। এটা একটা বিশাল অগ্রগতি। এই পর্যায়ে আপনি এমন কিছু করেছেন যা বেশিরভাগ মানুষ কখনোই করে না। আপনি সত্যিই আপনার প্রথম অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি ও চালু করেছেন। আপনি একটি নিশ বেছে নিয়েছেন, ওয়ার্ডপ্রেস আর হোস্টিং দিয়ে সাইট বানিয়েছেন, র্যাঙ্ক ম্যাথ দিয়ে অপটিমাইজ করেছেন, আর এমন একটি ব্লগ পোস্ট প্রকাশ করেছেন যার সত্যিকারের আয় করার সম্ভাবনা আছে। তাহলে এখন কি করবেন? এখন কিভাবে আরও এগিয়ে যাবেন এবং এটিকে টেক্সি কিছুতে রূপান্তর করবেন সেটাই বলছি। সহায়ক, ক্রেতাকেন্দ্রিক কন্টেন্ট নিয়মিত প্রকাশ করতে থাকুন। চেষ্টা করুন নিয়মিত পোস্ট করতে। সপ্তাহে মাত্র একটি মানসম্মত পোস্টও পার্থক্য গড়ে তুলতে পারে। আপনার পোস্টগুলো শেয়ার করুন। রেডিট, ফেসবুক গ্রুপ, পিন্টারেস্ট অথবা আপনার নিঃসম্পর্কিত ফোরামগুলো ব্যবহার করুন, যাতে শুরুতেই কিছু ট্রাফিক আনতে পারেন। কোনোটা কাজ করছে সেটা ট্র্যাক করুন। গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স ব্যবহার করুন, যাতে দেখতে পারেন কোনো পোস্টে ক্লিক আসছে আর কোনোগুলো উন্নতির দরকার। সেমরাশ ব্যবহার করে আসল সার্চ চাহিদার উপর ভিত্তি করে আপনার পরবর্তী ব্লগ পোস্টের পরিকল্পনা করুন। মনে রাখবেন, আপনি চাইলে বর্ণনায় দেওয়া 14 দিনের ট্রায়াল লিঙ্ক ব্যবহার করে এটা ট্রাই করতে পারেন। আর এখানে এমন একটা কথা বলছি যেটা অনেক টিউটোরিয়াল বলে না। গুগলের র্যাঙ্ক করতে সময় লাগে। আরএফসের মতে মাত্র 5.7% পেজ এক বছরের মধ্যে টপ 10 সার্চ রেজাল্টের র্যাঙ্ক করে, কিন্তু যেগুলো করে বেশিরভাগই 3 থেকে 6 মাসের মধ্যে ফলাফল দেখতে শুরু করে, বিশেষ করে যদি তারা কম প্রতিযোগিতার কিওয়ার্ড টার্গেট করে। তাই সবকিছুর আগে ধৈর্য ধরুন, নিয়মিত থাকুন আর রাতারাতি ট্রাফিকের আশা করবেন না। এটা দীর্ঘমেয়াদী একটা খেলা, কিন্তু আপনি যদি নিয়মিত থাকেন, নিয়মিত প্রকাশ করেন আর মানুষের বাস্তব সমস্যার সমাধান করতে থাকেন, তাহলে এর ফল অবশ্যই পাবেন। আপনার প্রথম পোস্ট এখন লাইভ। এখন সময় এসেছে স্কেল করার।